বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বেসিক্যালি আমাদের টার্গেট হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, এটা নিয়ে আলাপ করা। অর্থাৎ আমরা ট্রাই করবো যে মোর প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখার। আমি খুব কম থিওরিটিক্যাল জিনিস আলোচনা করব। আমি প্রায় প্রথম দিকে হয়তো কিছু হিন্টস দিব যে কেন আসলে আপনার এসএলআরটা প্রয়োজন, বা আপনি কেন সিস্টেমেটিক লিটারেচার রিভিউ করবেন। এই জিনিসগুলো নিয়ে হয়তো একটু থিওরিটিক্যাল আলোচনা করব, বাট দেন আমরা কুইকলি আসলে জাম্প করবো কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলে। এবং আমি আপনাদের কিছু পেপারও দেখাবো যেগুলো হয়তো আপনাদের কনফিডেন্সটা বুস্ট আপ করবে। তো শুরুতেই আমরা যদি একটু দেখি যে আজকে আসলে আমরা কি 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 নিয়ে আলোচনা করব। আমাদের অবজেক্টিভ হচ্ছে এসএলআর সম্পর্কে জানা, এজ ওয়েল এজ এসএলআর এর যে কারেন্ট প্রসেস গুলা, যেটা আপ টু ডেট প্রসেস, এই প্রসেস গুলা আমরা একটু ওয়ান বাই ওয়ান দেখবো। দেন আমরা কিছু এক্সাম্পল দেখবো একদম কয়েকটা পেপার থেকে। দেন আমরা কিছু রিলেভেন্ট এআই টুলস, এটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, যেটা আমাদের এই এসএলআর এর ক্ষেত্রে আমাদের কাজটাকে অনেক বেশি ফাস্টার করে দিবে এবং অনেক বেশি ইফেক্টিভ করে তুলবে কম সময়। এইখানে আসে মেথোডোলজিতে। তো আমরা প্রথমে যেটা করব, আমাদের কিছু রিসার্চ কোয়েশ্চনকে ডিফাইন করব। এই ডায়াগ্রামটা বুঝলে আসলে আমার আর থিওরিটিক্যাল বা আমার পুরো আলোচনাটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথমে যেটা করবো যে আমাদের রিসার্চ কোয়েশ্চন ডিফাইন করবো। কিভাবে ডিফাইন করতেছি আমি একটু পরে এই প্রবলেমেরই রিসার্চ কোয়েশ্চন গুলো আমি আপনাকে দেখাচ্ছি। দেন আমার যেটা করতে হবে, সার্চিং স্টেট, এটা আমাকে ডিফাইন করতে হবে। আর সার্চিং স্টেটের ক্ষেত্রে আমাকে প্রথমে যেটা করতে হবে যে কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ কোন কিওয়ার্ডের বেসিসে আমি সার্চ করব। দেন এই কিওয়ার্ড গুলোর বেসিসে আমাকে একটা একটা সার্চ স্ট্রিং বানাতে হবে। এন্ড দেন সেই সার্চ স্ট্রিং বানানোর পরে আমি ডাটাবেস সিলেক্ট করব যে কোন কোন ডাটাবেজে আমি এই সার্চ স্ট্রিং গুলো অ্যাপ্লাই করব। এন্ড দেন ডাটাবেজে আমি সেই সার্চ স্ট্রিং অ্যাপ্লাই করে আমার ইনিশিয়াল স্টাডিজ, যেটাকে আমরা বলতেছি আইএস, ইনিশিয়াল স্টাডিজ গুলাকে আমরা নিব। ইনিশিয়াল স্টাডিজ থেকে দেন হচ্ছে আমার ওই যে প্রটোকল বলছিলাম, সেই প্রটোকলের মধ্যে হচ্ছে ইনক্লুশন এন্ড এক্সক্লুশন ক্রাইটেরিয়া। অর্থাৎ আমি প্রথমে যখন সার্চ করবো ডাটাবেজে, সেখানে 1000 পেপার চলে আসতে পারে, সেখানে হচ্ছে মোর দেন লাখ পেপার চলে আসতে পারে, অথবা আপনার এখানে 100টা পেপারও আসতে পারে। তো সবগুলা পেপার তো আর আপনি পড়বেন না। আপনি যদি 4টা ডাটাবেস সিলেক্ট করেন, তাহলে প্রত্যেকটা ডাটাবেস থেকে আপনার ইম্পর্টেন্ট পেপার গুলো দরকার। তো এই জন্য আপনার এখানে কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়া, মানে কোন কোন ক্রাইটেরিয়ার কারণে আপনি বাদ দিচ্ছেন এবং কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনি হচ্ছে সেগুলাকে আহ, আপনি কনসিডার করতেছেন, এই জিনিসটা আপনাকে ডিফাইন করতে হবে। আমি ক্রাইটেরিয়া গুলো একটু পরে আপনাকে দেখাচ্ছি যে কিভাবে আমার এই স্টাডির ক্ষেত্রে আমি ক্রাইটেরিয়া ডিফাইন করছি। দেন ফেজ ওয়ানে যেটা থাকবে, এই ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া আসলে দুইবার অ্যাপ্লাই করা হয়। একবার হচ্ছে আপনি শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট এন্ড টাইটেল, যেটা হচ্ছে প্রাইমারি স্ক্রিনিং, প্রথম দিকে আপনি শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট এন্ড টাইটেল পড়ে আপনার ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আপনার পটেনশিয়াল স্টাডি গুলো আপনি পাবেন, যে স্টাডি গুলোকে আপনি মনে করতেছেন যেগুলো আমার পড়া দরকার বা এগুলো আমার প্রয়োজন পড়বে। দেন আপনি সেম যে পটেনশিয়াল স্টাডিজ গুলো আছে, সেই স্টাডিজ বলতে কি আপনার হুল পেপারটা, আপনি সেই হুল পেপার গুলো আবার পড়ে আপনি এবার কোয়ালিটি অ্যাসেস করবেন। এই কোয়ালিটি অ্যাসেস এর সময় আবারও আলটিমেটলি আপনার এই যে ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া, এটা আবারও অ্যাপ্লাই হবে, রিঅ্যাপ্লাই হবে। কারণ অনেক সময় দেখা যায় আপনি অ্যাবস্ট্রাক্ট এন্ড টাইটেল পড়ে আপনি হয়তো ভাবতেছেন যে এই পেপারটা আপনার কনটেক্সটের, আপনার রিসার্চ কোয়েশ্চনে রিলেভেন্ট হচ্ছে, বাট আপনি যখন ভুল পেপারটা পড়লেন, পরে দেখলেন যে সেই ইনফরমেশন গুলো নাই, বা পেপারটা আসলে আপনার প্রয়োজন পড়তেছে না, বা এটা আসলে আপনার ওই গোলটা আমি ফুলফিল করতেছে না, তখন আপনি আবার বাদ দিতে পারেন। তো এই জন্য এক্সক্লুশন ইনক্লুশন ক্রাইটেরিয়া আবার অ্যাপ্লাই হবে। দেন আমরা কোয়ালিটি অ্যাসেস করব। কোয়ালিটি অ্যাসেস করার পরে দেন হচ্ছে পেপার গুলাকে, মানে যে পেপার গুলা নিয়ে আমরা আসলেই স্টাডি করব বা যেগুলো নিয়ে আসলে ইনফরমেশন এক্সট্রাক্ট করব, সেই স্টাডি গুলাকে আমরা ফাইনাল করবো, লাইক 20টা 100টা 50টা ফাইনাল স্টাডি। অর্থাৎ এই পেপার গুলা মানে পড়াই লাগবে, বা এই পেপার গুলা থেকে আমরা তথ্য প্রেজেন্ট করবো, এভিডেন্স আকারে এগুলো দেখাবো। দেন সেখান থেকে হচ্ছে ডাটা এক্সট্রাকশন একটা ফর্ম, মানে আমার কি কি তথ্য লাগবে, যে রিসার্চ কোয়েশ্চেন আমরা বলছিলাম, এই রিসার্চ কোয়েশ্চেনের বেসিসে আমাকে ডাটা এক্সট্রাকশন ফর্ম ডেভেলপ করতে হবে। এই ফর্মের সাপেক্ষে আমরা হচ্ছে সেই তথ্যগুলা বা আমরা সেই স্টাডি গুলা থেকে আমরা সেই তথ্যগুলো কালেক্ট করে রাখবো। দেন সেগুলোকে সিনথেসাইজ করা, মানে এগুলোকে অর্গানাইজ করা, আমার প্রশ্নের আনসার গুলো ওয়ান বাই ওয়ান দেয়া, সেখান থেকে রেজাল্ট আমরা দেখাবো। এন্ড আমাদের যে কোয়েশ্চেন গুলো ছিল সেগুলোর আনসার বের করে দিব। এটা হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ এর ফুল প্রসেস। আচ্ছা, তো এবার যদি আমি এগুলোকে ওয়ান বাই ওয়ান দেখাই, যেমন আমি প্রথমে যেটা করলাম, স্টেপ ওয়ান, এখানে খেয়াল রাখেন স্টেপ ওয়ান হচ্ছে রিসার্চ কোয়েশ্চেন। তো আমরা আসছি রিসার্চ কোয়েশ্চেনে। দেখেন প্রথম রিসার্চ কোয়েশ্চেনটা এখানে দেওয়া হয়েছে, হোয়াট ইজ দ্য কারেন্ট স্ট্যাটাস অফ মেশিন লার্নিং এন্ড অর ডিপ লার্নিং বেসড শিপ ডিটেকশন ইন স্যাটেলাইট ইমেজেস।
স্যাটেলাইট ইমেজে বর্তমানে স্ট্যাটাসটা কি, এটা আমার জানা প্রয়োজন। অলরাইট, দেন আমি আরেকটা সাব কোয়েশ্চেন, কারণ আমি যখন এগুলো জানতে যাব, এই তথ্য জানার সময় আমি তথ্যটা পেয়ে যাব যে হুইচ কান্ট্রিজ আর পায়োনিয়ার্স ফর শিপ ডিটেকশন রিসার্চ। শিপ ডিটেকশন রিসার্চের ক্ষেত্রে কোন কান্ট্রি লিড দিচ্ছে, আমার সেটা জানা প্রয়োজন, বা সেটা আমাদের এই রিসার্চের কাজে আমরা এটাকে মানে পোর্ট্রে করব। হাউ দ্য শিপ ডিটেকশন থ্রো ডিপ লার্নিং ট্রেন্ডস ফ্লো বা টাইম, টাইম সাপেক্ষ মানে টাইম বিং, এই ফ্লোটা কিরকম ছিল, এবং কোন মেশিন লার্নিং ও ডিপ লার্নিং মডেল গুলা সোফার ইউজ করা হয়েছে, এবং হুইচ ইভালুয়েশন ক্রাইটেরিয়া, আমরা যখন মেশিন লার্নিং ডিপ লার্নিং মডেল গুলা ইউজ করা হয়েছে ওই সকল স্টাডিতে, সেই সকল স্টাডিতে এই মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং মডেল অ্যাপ্লাই এর পরে সেগুলাকে ইভালুয়েট করার জন্য কোন মেট্রিক্স গুলা বা কোন ক্রাইটেরিয়া গুলা ফুলফিল মানে ফলো করা হয়েছে, সেই লিস্টটাও আমার দরকার। তো এখন যদি আমি এই চারটা সাব কোয়েশ্চন এবং এই রিসার্চ কোয়েশ্চেন আনসার গুলা বের করি, তাহলে দেখেন আপনার যদি কোন একজন নিউ রিসার্চার, সে যদি এই স্টাডিটা পড়ে, যে গত 20 বছরের বা গত 10 বছর, আমি একটা টাইম ফ্রেম দেখাবো আপনাকে একটু করে, যে কোন টাইম ফ্রেমের মধ্যে এই স্টাডিটা করা হয়েছে, ওই টাইম ফ্রেমের অনলাইন স্টাডি গুলো তার আর পড়া লাগবে না। না পড়েই সে এই এভিডেন্সের সাপেক্ষে সে বলতে পারবে যে ওকে ফাইন, দিস ইজ দ্য কনক্লুশন, এবং এইটা হচ্ছে ট্রেন্ড, এই কান্ট্রি হচ্ছে বেস্ট, এই জিনিসগুলো তখন সে প্রেজেন্ট করতে পারবে। এটা হচ্ছে মানে রেশনালটা কি, সে রেশনালটা এখানে দেওয়া আছে। আমার মনে হয় এটা ব্যাখ্যা না করলে চলবে। আরেকটা রিসার্চ কোয়েশ্চন, যে হাউ ডু এক্সিস্টিং MLDL models perform in terms of accuracy and speed for ship detection in satellite images? এটা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন। এন্ড কোয়েশ্চেন 3, কোয়েশ্চেন 4, এরকম চারটা কোয়েশ্চেন এখানে সেট করা হয়েছে, এবং প্রত্যেকটার আন্ডারে কিছু সাব কোয়েশ্চেন আছে। এবং দেখেন প্রতিটা কিন্তু রেশনাল দেওয়া হয়েছে, মানে এটার এটার ইম্পর্টেন্সটা কি, বা এই কোয়েশ্চেনটা কেন আসলে করা হচ্ছে, এই কোয়েশ্চেনটার দরকারটা কি, সেটাও কিন্তু এইখানে ব্যাখ্যা করা হয়েছে পাশে। আচ্ছা, তো আমার কিন্তু প্রথম কাজ শেষ। প্রথম কাজটা কি ছিল? রিসার্চ কোয়েশ্চেন ডিফাইন করা। এইবার আমার কাজ হচ্ছে কিওয়ার্ড বের করা। ওকে, তো এবার দেখেন এইখানের যে রিসার্চ কোয়েশ্চেন গুলো আছে, এই কোয়েশ্চেন থেকে একটা একটা করে আমরা কিওয়ার্ড বের করবো। দেখেন এখানে আইডেন্টিফিকেশন কিওয়ার্ড, আমরা যদি এই রিসার্চ কোয়েশ্চেন গুলাকে স্টাডি করে আমরা দেখবো এই কিওয়ার্ড গুলা, যেমন শিপ ডিটেকশন, স্যাটেলাইট ইমেজারি, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, অ্যাডভার্সারিয়াল অ্যাটাকস, এই যে কয়েকটা ওয়ার্ড বললাম, এই ওয়ার্ড গুলাই কিন্তু ঘুরে ফিরে এখানে আসছে, মানে মেইন কিওয়ার্ডস, এর বাইরে কিন্তু বাকিগুলো হচ্ছে সাপোর্টিভ ওয়ার্ডস। তো আমি কিওয়ার্ড গুলো ফাইন্ড আউট করলাম। কিওয়ার্ড ফাইন্ড আউট করার পরে এবার এখানে দুই ধরনের কাজ করা যেতে পারে। আপনি কিওয়ার্ড ফাইন্ডিং এর পরে ডিরেক্টলি যেতে পারেন সার্চ স্ট্রিং বানানোর ক্ষেত্রে, অথবা আপনি ডাটাবেস সিলেকশন করতে পারেন, এটা একটার উপর ডিপেন্ডেন্ট না। তো যদি আমি ফ্লো বুঝাই, ফ্লো বোঝানোর ক্ষেত্রে আপনি কিওয়ার্ড ডিফাইন করার পর পরই আপনি চলে আসবেন ফর্মুলেশন অফ সার্চ স্ট্রিং, এইটাতে। অর্থাৎ আমি সার্চ স্ট্রিং আমার কি হবে, দেখেন এই সার্চ স্ট্রিং ফর্মুলেট করার জন্য আমার দরকার হচ্ছে সিনোনিম। কারণ এক একজন রিসার্চার উনি ওনার পেপারে হয়তো শিপ ডিটেকশন নিয়েই কাজ করছেন, কিন্তু উনি শিপ ডিটেকশন না দিয়ে উনি ওয়াটারক্রাফট ডিটেকশন দিতে পারেন, উনি হয়তো ভেসেল ডিটেকশন দিতে পারেন। এখন যদি আমি শুধুমাত্র শিপ ডিটেকশন দিয়ে সার্চ করি, তাহলে এই যে ওয়াটারক্রাফট ডিটেকশন বা ভেসেল ডিটেকশন যেগুলো ছিল সেগুলো আমার স্কিপ হয়ে যেতে পারে। তো আমি তো আসলে কোনো পেপার স্কিপ করতে চাই না, আমি সব স্টাডি আমার দরকার। তো দ্যাটস ওয়াই আমি মানে কিওয়ার্ড পাওয়ার পর পরই আমি সিনোনিম গুলো ফাইন্ড আউট করবো। স্যাটেলাইট ইমেজের ক্ষেত্রে যেমন রিমোট সেন্সিং ইমেজ হতে পারে, রিমোট সেন্সিং ডাটা হতে পারে, এরিয়াল ইমেজ হতে পারে। মেশিন লার্নিং এর ক্ষেত্রে অনেকে ML মডেল লিখতে পারে, কেউ ML টেকনিক লিখতে পারে, কেউ প্রেডিক্টিভ মডেলিং লিখতে পারে। শুধু সিনোনিম না, দেখেন রিলেভেন্ট টার্মও বলে দিচ্ছি। তো কেউ বলতে পারে যে প্যাটার্ন রিকগনিশন, কারণ প্যাটার্ন রিকগনিশনটাও একটা হচ্ছে আমার মেশিন লার্নিং এর মধ্যে পড়ে। অনেকে শিট ডিটেকশনের ক্ষেত্রে প্যাটার্নটা ফাইন্ড আউট করার হতো কাজ করছেন। দেন ডিপ লার্নিং সেম এজ অ্যাডভার্সারিয়াল অ্যাটাক। তো এই হচ্ছে আমরা মানে রিলেভেন্ট ওয়ার্ড গুলোকে ফাইন্ড আউট করলাম। তো আমরা তাহলে কি কি করলাম? রিসার্চ কোয়েশ্চেন ডিফাইন করলাম, কিওয়ার্ড বের করলাম, কিওয়ার্ড থেকে আমরা সিনোনিম বের করলাম। এবার হচ্ছে সিনোনিম গুলাকে সাপেক্ষে ওই যে একটু আগে আমরা বলছি কোন কোন ডাটাবেজ আমার দরকার। তো এখানে এক একজন এক এক ধরনের ডাটাবেজ নিতে পারেন। তো আমি এখানে যেটা নিচ্ছি হচ্ছে 1 2 3 4 5 6টা ডাটাবেজ। এই 6টা ডাটাবেজে হচ্ছে আমি পেপার গুলা ফাইন্ড আউট করবো, মানে আমার যে সার্চ স্ট্রিং, এই সার্চ স্ট্রিং আমি এই 6টা ডাটাবেজে অ্যাপ্লাই করবো। এখন সার্চ স্ট্রিং গুলা এক একটা ডাটাবেজে এক এক রকম হয়ে থাকে। যেমন কোন ডাটাবেজে হচ্ছে আপনার ডাবল কোটেশনকে সাপোর্ট করে, কোন ডাটাবেজে এন্ড অর এই ধরনের যে বুলিয়ান অপারেশন এগুলাকে সাপোর্ট করে, কোন ডাটাবেজ হচ্ছে এগুলা সাপোর্ট করে না। তো ডাটাবেজ বেসিসে আমরা সার্চ স্ট্রিং বানাবো।
তো এই জন্য আমার ডাটাবেস দরকার। তো আমরা এখানে চুজ করলাম আইট্রিপল এক্সপ্লোর, এসিএম ডিজিটাল লাইব্রেরি, সায়েন্স ডিরেক্ট, স্প্রিঞ্জার লিংক, স্কুপাস, গুগল স্কলার। আপনি অন্য ডাটাবেসও নিতে পারেন বেসড অন ইউর স্টাডি ডোমেইন। আচ্ছা, দেন আমার ওই যে বলছিলাম আমাদের প্রটোকল লাগবে। এই প্রটোকল গুলো এখানে ইম্পর্টেন্ট। এই প্রটোকল অন এন এভারেজ সবগুলা পেপারে কাছাকাছি থাকে। কেউ একটু প্রটোকল আরো বাড়ায়, আমি আরো আরো দুইটা পেপার দেখাবো যেগুলো পাবলিশ পেপার কোয়ালিটি জার্নালে। আহ আমি দেখাবো, একটা কিউ ওয়ান জার্নালে পাবলিশ আর একটা হচ্ছে, হ্যাঁ, দুইটা কিউ ওয়ান জার্নালে পাবলিশ। আমি পেপার দেখাবো আপনাদেরকে। তো আহ, প্রথম ইনক্লুশন ক্রাইটেরিয়া, আমি টাইম ফ্রেম ফিক্সড করছি 2014 থেকে 2024, অর্থাৎ লাস্ট ডিকেড। এই ডিকেডের মধ্যে যতগুলো স্টাডি হবে সেগুলোকে আমি কনসিডার করব, এর বাইরে যতগুলো আছে সেগুলো বাদ। তার মানে আমার ইনক্লুশন ক্রাইটেরিয়ার সাথে সাথে এক্সক্লুশনটাও ডিফাইন হয়ে যাচ্ছে। Publication is related to ship detection in satellite image data using ML and DL models. অর্থাৎ MLDL সাপেক্ষে যেগুলা শিপ ডিটেকশনের কাজ করা হয়েছে সেগুলো আমি কনসিডার করব, সেগুলো আমার ইনক্লুশনের মধ্যে থাকবে। যে সকল রিসার্চ পেপার, কনফারেন্স, জার্নাল, ওয়ার্কশপ এন্ড পিয়ার রিভিউ হয়েছে সেগুলোকে আমি কনসিডার করব। এখন অনেকে যেটা করতে পারেন যে না, আমি কনফারেন্স পেপার নিব না, আমি ওয়ার্কশপ পেপার নিব না, আমি শুধু জার্নাল এন্ড পিয়ার রিভিউ নিব। ওকে, ফাইন, উনি নিতে পারে। ইনক্লুশন ক্রাইটেরিয়া বা এক্সক্লুশন ক্রাইটেরিয়া এন্টায়ারলি ডিপেন্ড অন দ্য রিসার্চার্স, যিনি রিসার্চ করতেছেন তার উপর ডিপেন্ড করবে। এন্ড দেন পেপার এক্সক্লুশন ক্রাইটেরিয়া, মানে কোন কোন ক্রাইটেরিয়া থাকলে আমি নিব না। যেমন যদি এটা ইংলিশ পেপার না হয়ে অন্য ধরনের ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে, সেই অন্য ল্যাঙ্গুয়েজের পেপার গুলাকে আমি কনসিডার করবো না। যদি কোনো একটা অ্যাবস্ট্রাক্ট পেপার থাকে, ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকে, কারণ অনেক অনেক জায়গায় WIP মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস পাবলিশ হয়। তো ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকলে আমি সেগুলো কনসিডার করবো না, বইয়ের চ্যাপ্টার থাকলে নিব না, মাস্টার্স এর পিএইচডি থিসিস থাকলে আমি নিব না। তো এটা হচ্ছে একটা এক্সক্লুশন ক্রাইটেরিয়া। তো আপনি চাইলে আপনি সেখানে মাস্টার্স ডিজার্টেশন কনসিডার করতে পারেন, তো ইটস ডিপেন্ডস অন ইউ। দেন দ্য ওয়ার্ক ইজ রিভিউ স্টাডি, যেমন যদি অন্যরা যারা এসএলআর করছে অন্যদের এসএলআর কে আমি কনসিডারেশনে নিব না। দেন হচ্ছে এক্সটেন্ডেড জার্নাল আর্টিকেল, যেগুলো হচ্ছে কনফারেন্স থেকে এক্সটেন্ড করে জার্নালে নেওয়া হয়েছে, সেগুলোকে আমরা এক্সক্লুড করতেছি। ডুপ্লিকেট পাবলিকেশন, ডুপ্লিকেট কারণ আসবে কি, কারণ আমি এখানে ডাটাবেজের ক্ষেত্রে খেয়াল করেন গুগল স্কলার নিচ্ছি। গুগল স্কলারের কারণে যেটা হবে যে এই 5টা ডাটাবেজের অনেকগুলা পেপারই আমি গুগল স্কলারেও পাবো বা সবগুলাকেও পেতে পারি। তো যে কারণে ডুপ্লিকেট যদি হয় সেগুলোকে আমি কনসিডার করবো না, এগুলোকে আমি বাদ দিয়ে দিব। তো এই হচ্ছে আমার ইনক্লুশন এন্ড এক্সক্লুশন ক্রাইটেরিয়া, 4টা ইনক্লুশন 5টা এক্সক্লুশন ক্রাইটেরিয়া। তো আমি দেখেন সফটওয়্যার আমরা রিসার্চ কোয়েশ্চন বানানোর পরে কিওয়ার্ড বের করলাম, পরে আমরা সার্চ স্ট্রিং এর জন্য সিনোনিম গুলা ফাইন্ড আউট করে রাখলাম, এজ ওয়েল এজ আমি কোথায় খুঁজবো পেপার গুলা, সিনোনিম কোথায় অ্যাপ্লাই করবো সেটা ডিফাইন করলাম, এবং কোনগুলাকে কাউন্ট করবো কোনগুলাকে কাউন্ট করবো না সেটাও আমরা নির্দিষ্ট করলাম। অর্থাৎ পুরো একটা সিস্টেমে আগাচ্ছি। এবার যেহেতু আমার কাছে সিনোনিম গুলো আছে এবং ডাটাবেজও আমার নির্দিষ্ট, এখন দেখেন IEEE এক্সপ্লোরে এই সিনোনিম গুলাকে কাজে লাগিয়ে আমি হচ্ছে একটা সার্চ স্ট্রিং বানাইছি। এখন এই সার্চ স্ট্রিংটা যদি আমি অ্যাপ্লাই করি তাইলে আমি সব ধরনের পেপার পাবো। যেখানে দেখেন এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শিপ, শিপ হতে পারে, ওয়াটারক্রাফট হতে পারে, ভেসেল হতে পারে, মাঝখানে কিন্তু অর অপারেটর দিচ্ছে। তার মানে IEEE এক্সক্লুড আপনার বুলিয়ান অপারেশনকে এলাও করে সেখানে সার্চ করার জন্য। তো আমরা সেখানে এই যে ডাবল কোটেশন মানে শিপ থাকবে, অথবা ওয়াটারক্রাফট যদি থাকে, অথবা ভেসেল থাকে। তার মানে এই পুরোটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম কেন, কারণ সেটা পুরোটা একটা ওয়ার্ড, সেখান থেকে যে কোনো একটা থাকলেই হবে। এন্ড, তার মানে এখান থেকে একটা নিবে। এন্ড ডিটেক্ট, তারপরে স্টার চিহ্ন দিছি। স্টার চিহ্ন মানে ডিটেকশন হতে পারে, ডিটেক্টেড হতে পারে, বা ডিটেক্টেড পরে আরো যদি কেউ এক্সটেন্ড করে যে ধরনের ওয়ার্ড দিক সেগুলো সে সবগুলা নিবে। তারপর আইডেন্টিফ লিখে আমরা স্টার দিচ্ছি, তার মানে আইডেন্টিফাইড, আইডেন্টিফিকেশন, অন্য ধরনের যেগুলো ওয়ার্ডই লিখুক, এই আইডেন্টিফ এই পর্যন্ত ওয়ার্ড দিয়ে যাই এক্সটেন্ড করুক সবগুলাকে সে কাউন্ট করবে। মাঝখানে ওয়ার্ড দিছি, তার মানে যে কোনো একটা নিবে। তো এটা একটা ওয়ার্ড। এইভাবে দেখেন আমরা একটা পুরো একটা স্ট্রিম বানাইছি। স্যাটেলাইট ইমেজারি, অর রিমোট সেন্সিং ইমেজ, অর রিমোট সেন্সিং ডাটা, অর এরিয়াল ইমেজ, যে কোনো একটা থাকতে পারে। এন্ড এরকম করে মেশিন লার্নিং এর ক্ষেত্রে মেশিন লার্নিং এমএল মডেল অর এমএল টেকনিক এরকম করে দিলাম, দিয়ে আমরা পুরো একটা সার্চ স্ট্রিং বানালাম। সার্চ স্ট্রিং এর ক্ষেত্রে যেটা হবে, এখানে কিন্তু এটা প্রথমবার এটা ডিফাইন হয় নাই, এখানে 2-3 বার ট্রাই করা হয়েছে IEEE এক্সপ্লোরারে। সেখান থেকে দেখা গেছে যে আমার প্রথমে ম্যানুয়ালি কয়েকটা পেপার সার্চ করা হয়েছে, মানে একদম মূল কিওয়ার্ড দিয়ে। সার্চ করার পরে, মানে টেকনিকটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে সার্চ করার পরে আপনি এরকম একটা সার্চ স্ট্রিং যখন বানাবেন, তখন এই সার্চ স্ট্রিংটা সেই ডাটাবেজে অ্যাপ্লাই করবেন IEEE এক্সপ্লোরার। অ্যাপ্লাই করার পরে দেখবেন ওই যে আপনি মূল, আমরা মূল কিওয়ার্ড কি ছিল, এই যে এই মূল কিওয়ার্ড গুলা দেওয়ার কারণে
আপনি যে পেপার গুলা পাচ্ছিলেন সেই সকল পেপার গুলো আপনি সেখানে পাচ্ছেন কিনা একটা ক্রস চেক করে দেখা। তো একটা কুইকলি জাস্ট লুক আফটার করা, যদি দেখেন যে না ওই সার্চ স্ট্রিং অ্যাপ্লাই করার কারণে সেগুলোও আসতেছে, তার মানে আপনার সার্চ স্ট্রিং ঠিক আছে, মানে আপনার সার্চ স্ট্রিং প্রপারলি কাজ করতেছে, সবগুলা পেপারকেই সে নিচ্ছে। আর যদি দেখেন যে না আপনার মূল কিওয়ার্ড অ্যাপ্লাই করার কারণে যেগুলো আসে এরকম অনেকগুলো পেপারকে সে স্কিপ করে দিচ্ছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার সার্চ স্ট্রিংটা পুরোপুরি হয় নাই, কোনো একটা কিছু ঝামেলা করতেছে বা কোনো একটা প্রবলেম হচ্ছে বা কোনো একটা কিছু মিস করে ফেলতেছে। যেমন এখানে দেখেন আমি যখন অ্যাডভার্সিয়াল অ্যাটাক এবং অ্যাডভার্সিয়াল পার্টারভিশন এটা দিচ্ছি, এটা দিলে আমি এই ডাটাবেজে কোনো পেপারই পাইনি। অর্থাৎ অ্যাডভার্সিয়াল অ্যাটাক এন্ড অ্যাডভার্সিয়াল পার্টারভিশন যেটাই বলেন, অর্থাৎ অ্যাডভার্সিয়াল অ্যাটাক নিয়ে কোনো ধরনের কাজই হয় নাই। তো এটা কিন্তু একটা মানে একটা ফাইন্ডিংস অলরেডি হয়ে গেছে। তো এই জন্য আমরা এখানে যেটা বলে দিচ্ছি যে আমরা এই পার্টটাকে আপাতত স্কিপ করছি, কারণ এই ধরনের পেপার পাই নাই। বাট আমরা যেহেতু স্টাডি করতে হবে, আমরা সোফার অ্যাডভার্সিয়াল অ্যাটাক ছাড়াই কি কি কাজ হয়েছে সেগুলোকে আমরা এই কিওয়ার্ড দ্বারা লিস্ট আউট করছি। কয়টা পেপার পেয়েছি সেটা একটু পরে দেখাচ্ছি। দেন এখন যদি এসিএম ডিজিটাল লাইব্রেরিতে আসি, সে কিন্তু আবার ফার্স্ট ব্র্যাকেট এলাও করে না, বুলিয়ান অপারেশন এলাও করে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট এলাও করে না। তো তার ফরম্যাটটা একটু ডিফারেন্ট। যেমন এখানে অল দিয়ে থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়, অল দিয়ে শিপ, তার মানে অল শিপ গুলা থাকবে, অর অল ওয়াটার ক্রাফট অর অল ভেসেল, সেগুলোকে আবার একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা হয়েছে। দ্যাট মিনস এখান থেকে যে কোনো একটা সে নেবে। তারপরে যদি আগের মতোই আর কি, জাস্ট ফার্স্ট ব্র্যাকেটের বদলে এখানে আসলে আমরা থার্ড ব্র্যাকেট দিছি। তো এটা হচ্ছে এসিএম ডিজিটাল লাইব্রেরি। এখানে আলটিমেটলি এগুলো ইউজ করি নাই, কারণ এখানে কোনো ব্যাপার নেই অ্যাডভার্সারি অ্যাটাক নিয়ে, শুধুমাত্র এগুলো আছে, যেগুলো আছে সেগুলো আমরা একটা অ্যাপ্লাই করলাম। সায়েন্স ডিরেক্টের ক্ষেত্রে সেটা আরো বেশি স্ট্রেট ফরওয়ার্ড। সেখানে হচ্ছে আমরা মানে বুলিয়ান অপারেশনের ক্ষেত্রে আহ, আচ্ছা এটার ক্ষেত্রে যেটা হয়, সায়েন্স ডিরেক্ট হচ্ছে আপনার ফার্স্ট ব্র্যাকেটের বাইরেও ডিরেক্ট কিওয়ার্ড গুলো নিয়ে থাকে। যেখানে দেখেন ডিটেকশন, এই কিওয়ার্ডটা দিছি, এবং হচ্ছে আপনার অর অপারেশন ইউজ করা হয়েছে। এন্ড অপারেশন এলাও করে না সায়েন্স ডিরেক্ট, শুধুমাত্র অর অপারেশন এলাও করে। এটা একটু খেয়াল রাখেন। এগুলো কিন্তু আপনাকে ঘাটাঘাটি করে বের করতে হবে। তো আমি যেহেতু অলরেডি স্টাডি করছি, এটা ঘাটাঘাটি করছি, পেয়ে গেছি, তো আপনার জন্য ইনফরমেশনটা সহজ জানা। তো সায়েন্স ডিরেক্টে আপনি এন্ড অপারেটর দিলে সেটা কাজ করবে না, আপনি অনলি অর অপারেশন দিতে পারবেন। সেই জন্য দেখেন ডিটেকশন দিছি, মাঝখানে কোনো এন্ড অপারেটর লিখি নাই। আচ্ছা, তো এটা গেল সায়েন্স ডিরেক্টর আমার সার্চিং কিওয়ার্ড। দেন আমি স্পিনজার লিংকের জন্য আমি সার্চিং কিওয়ার্ড বানালাম। এইটা মানে এন্ড অফ অর দুইটাই কাউন্ট করে। তো এখানে আমরা অনেকটা এই যে ইয়ার মতোই, আইট্রিপল এক্সপ্লোরারের মতোই এখানে কিওয়ার্ড ডিফাইন করা হয়েছে। ফোকাসের ক্ষেত্রেও সেম ভাবে আমরা একটা সার্চ স্ট্রিং বানাইছি, আলটিমেটলি এটাই। এন্ড দেন গুগল স্কলার ক্ষেত্রে অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড রাখা হয়েছে। শিপ ডিটেকশন, ইমেজারি, ডিপ লার্নিং এন্ড অ্যাডভার্সাল এটা সেখানে চাইলে এগুলো ইউজ করা যায়। বাট এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিজায়ার আউটপুট চলে আসছে। তো এই হচ্ছে আমার সার্চ স্ক্রিন। অর্থাৎ এবার এগুলো আমরা অ্যাপ্লাই করবো। এখন শুরুতে দেখেন আমি একটা বলে আসছিলাম এই প্র্যাকটিক্যাল দেখানোর আগেই যে সিস্টেমেটিক লিটারেচার রিভিউর ভাইটাল এলিমেন্ট হচ্ছে এই কাজটা যদি আরেকজন রিপিট করে, তাহলে তার রেজাল্ট এবং আপনার রেজাল্ট সেম আসবে, এটা আপনাকে ইনশিওর করতে হবে। তো এখন দেখেন কেউ যদি এই অ্যাপ্রোচ ফলো করে, এখন এই কিওয়ার্ড যদি আমি সার্চ করি, আমি যে রেজাল্ট পাবো, আপনিও যদি সার্চ করেন আপনিও সেম রেজাল্ট পাবেন। ওই যে টাইম ফ্রেম যদি আমাকে দেয়াই আছে এখানে এই টাইম ফ্রেমের সাপেক্ষে, দ্যাট মিনস এটাকে যদি কেউ রিপিট করে সেম ইনফরমেশন এক্সট্রাক্ট হবে। দ্যাটস ওয়াই এই ধরনের সিস্টেমেটিক লিটারেচার রিভিউর উপর রিলাই করা যায়, বা রিসার্চাররা এটাকে রিলাই করে, এটাকে কনসিডারেশনে নেন যে না এটা এটা কাউন্টেবল। আচ্ছা, তো এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এলিমেন্ট। আচ্ছা, তো এবার আমরা সার্চ স্ট্রিং পেলাম। সার্চ স্ট্রিং এবার অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে এই যে আমার হচ্ছে ফাইন্ডিংস, আমি সার্চ স্ট্রিং অ্যাপ্লাই করার পরে কি কি পাইলাম। দেখেন পটেনশিয়াল স্টাডিজ, আমরা যখন প্রথমেই সার্চ স্ট্রিং গুলা অ্যাপ্লাই করছিলাম, আপনি এইদিকে তাকান, মানে বাম পাশেটা, এটা আসলে এখান থেকে শুরু হয়েছে। তো প্রথমে যখন আমরা সার্চ স্ট্রিং অ্যাপ্লাই করছি, এসিএম এ পাইছি মানে আমরা 126টা পেপার, স্কোপাসে 47টা, গুগল স্কলারে 27টা আসছে, আইসিটি এক্সপ্লোরে 19টা, স্পিনার লিঙ্কে 413টা, সায়েন্স 172টা। সব মিলিয়ে আমার ইনিশিয়াল স্টাডি ছিল 804টা। এখন 804টা তো আর আমি পড়বো না, আমি শুরুতে কিছু বেসিক ফিল্টার যেগুলো ওই সকল ডাটা অ্যাপ্লাই করা হয়েছে, অ্যাপ্লাই করার পরে সেখান থেকে হয়ে গেছে। যেমন এসিএম থেকে আসছে তখন 126-এর জায়গা হয়ে গেছে 8টা, কারণ আমি ওই টাইম ফ্রেমের পেপার চাই। আহ, এবং সেগুলো আমি চাই হচ্ছে যে এমএলডিএল সাইন্টিফিক পেপার গুলা। কুপাস থেকে 47 থেকে হয়ে গেছে 39, মানে এখান থেকে নাম্বার গুলা কমে দেখেন 804 থেকে হয়ে গেছে 271টা। তার মানে আমার পটেনশিয়াল স্টাডি হচ্ছে 271টা। এই 271টাকে আমি স্ক্রিনিং করতে পারি, 43টা পাচ্ছি সেটা বাদ। এবং ওই যে বলছিলাম টাইটেল এন্ড অ্যাবস্ট্রাক্ট,
এইটা পরে আমরা আবার স্ক্রিনিং করব, ওই যে আমার ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করার কারণে আমরা আরো 35টা পেপার বাদ দেওয়া হয়েছে। সরি, আমরা এটা করার কারণে 193টা পেপার বাদ পড়ছে। বাদ পড়ার কারণে আমরা 35টা পেপার আমরা পাচ্ছি পাচ্ছি আর কি। তো এই 35টা পেপার হচ্ছে আমাদের মানে পেপার যেগুলো আমরা পড়বো, স্টাডি করবো। আচ্ছা, এবার এই পেপার পড়ার সময় আমরা যখন ফুল স্টাডি করতেছি, মানে ফুল পেপার পড়তেছি, ফুল পেপার পড়ার পরে আবার আমরা বলছি ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করব, করে দেখবো যে সেখানে কোন পেপার গুলা ইরিলেভেন্ট চলে আসছে কিনা। তো এরকম দেখতে পাচ্ছি যে ফুল পেপার 35টা পেপার আমরা যখন স্টাডি করছি, করার পর দেখতে পাচ্ছি 11টা পেপার আসলে দরকার নাই, মানে এটা আসলে আমাদের মূল যে থিমটা সেটাকে আসলে, বা আমাদের রিসার্চ কোয়েশ্চেন যেগুলো ছিল বা এক্সক্লুশন ইনক্লুশন ক্রাইটেরিয়া যেগুলো ছিল সেগুলো আসলে ভায়োলেট করতেছে। সো সেই অনুযায়ী আমরা 11টা বাদ দিছি। বাদ দেওয়ার পরে এইখানে স্নো বোলিং নামে একটা ইম্পর্টেন্ট টার্ম আছে। স্নো বোলিংটা কি, এবার আমরা এটা একটু ব্যাখ্যা করব। ব্যাখ্যা করার আগে আমি এই ডায়াগ্রামটা শেষ করে ফেলি। তো স্নো বোলিং করার কারণে আরো 6টা পেপার এড হয়েছে। স্নো বোলিং কিভাবে এড হয় আমি দেখাচ্ছি। তো তাহলে আমার 35টা থেকে 11টা বাদ গেল, এদিক থেকে আরো 6টা স্নো বোলিং করে আমি এড করলাম। এড করার কারণে টোটাল 30টা পেপার আমরা কোয়ালিটি অ্যাসেসমেন্টের জন্য ফাইনাল করছি। অর্থাৎ এই 30টা পেপারের উপর আমরা এভিডেন্স আকারে ফাইনাল কনক্লুশনে যাব। তো সেই 30টা পেপার হচ্ছে এখন স্টাডি করা হয়েছে, এবং সেই 30টা পেপার হচ্ছে আমার সিলেক্টেড স্টাডি। অর্থাৎ আমরা এবার এখন থেকে শুরু হবে আমার এই 30টা পেপার নিয়ে কাজ করা, মানে এরপর যা আমরা করব এই 30টা পেপারের বেসিসে আমরা কাজ করব। তো এই পর্যন্ত আমি এবার একটু পজ দিই, কারণ কনসেন্ট্রেশন বেশিক্ষণ রাখা যায় না। আহ এবার আপনাদের একটু, আচ্ছা, স্নো বোলিং হচ্ছে দুই ধরনের হয়। একটা হচ্ছে ফরওয়ার্ড স্নো বোলিং, আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্নো বোলিং। আচ্ছা, ফরওয়ার্ড স্নো বোলিংটা কি? একটা পেপার যখন আপনি পড়তেছেন, সেই পেপারের সেই পেপারকে হয়তো আরো 20 জন সাইট করছে। তো এই পেপারকে যদি আরো 20 জন সাইট করে থাকে, তার মানে ওই 20টা পেপারও এই পেপারের রিলেভেন্ট। দ্যাট মিনস এটা হচ্ছে ফরওয়ার্ড স্নোবলিং। অর্থাৎ আমি যে পেপারটা পড়লাম সেই পেপারকে যারা সাইট করছেন, অর্থাৎ আরো ফিউচার ওয়ার্ক করছেন এবং এই পেপারকে সাইট করছেন, তাদের মধ্য থেকে যে সকল পেপারকে আমি কনসিডারেশনে আনি নাই বা আমার স্টাডিতে এখনো পর্যন্ত আসে নাই, সেগুলাকে আমি কাউন্ট করব। এবার আসছি ব্যাকওয়ার্ড স্নোবলিং কি। ব্যাকওয়ার্ড স্নোবলিং হচ্ছে ওই পার্টিকুলার পেপারটা যে সকল পেপারকে সাইট করছে, মানে তার রেফারেন্সে ইউজ করছে, সেখান থেকে আমি দেখব যে কোন কোন পেপার গুলা আমার স্টাডি রিলেভেন্ট আসে, আমার ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া আমি ফুলফিল করে, সেগুলাকে আমি কনসিডারেশনে নিব। অর্থাৎ আমি যেরকম ওই পেপার যাদেরকে সাইট করছে সেগুলোও দেখবো, এজ ওয়েল এজ ওই পেপারকে যারা সাইট করছে তাদের গুলোও দেখবো। ফরওয়ার্ড স্নোবলিং, ব্যাকওয়ার্ড স্নোবলিং, দুই ধরনের স্নোবলিং দেখে যেগুলো অলরেডি আমার স্টাডিতে আসে নাই সেগুলোকে আমি কনসিডারেশনে নিব। যেমন এই যে 35টার মধ্যে, কারণ দেখা যাবে যে এই পেপার গুলো আপনি হয়তো বলতে পারেন যে স্যার 35টা পেপার থেকে কি মাত্র 6টা স্নোবলিং হলো। আপনি যখন এই 35টা পেপার করবেন তখন ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড যখন দুইটাই করবেন, করার পর দেখবেন বেশিরভাগ পেপারই আপনার এই সকল ডাটাবেজে চলে আসছে, কোনো না কোনো ডাটাবেজে আছে। এখন এই ডাটাবেজের বাইরেও তো আরো অসংখ্য ডাটাবেজ আছে। সেখান থেকে দেখা গেল যে আরো 6টা পেপার যেগুলোকে আসলে আমাদের কাউন্ট করা হয় নাই, যেটা আমাদের কাউন্ট করা প্রয়োজন। তো সেরকম স্নোবলিং করে 6টা পেপার আরো এড করা হয়েছে। তো এটা কি হচ্ছে স্নোবলিং। এই হচ্ছে ওভারঅল আপনার এ পর্যন্ত স্টেপ। তো ফার্দার যাওয়ার আগে এবার আপনাদের একটু ফিডব্যাক নেই, বা আপনাদের কোনো অপিনিয়ন আছে কিনা বা কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা একটু শুনি। আমি রেকর্ড এই পর্যন্ত, মানে আমাদের মূল কাজগুলা হয়ে গেছে, এগুলোর উপর কারো কোনো কনফিউশন থাকলে বলেন। স্যার, আপনি তো বলছেন অ্যাবস্ট্রাক্ট থেকে আমরা বাদ দিব অনেক সময়, অনেক সময় অ্যাবস্ট্রাক্ট থেকে আপনার রিলেভেন্ট পেপার থাকতে পারে, ওগুলো বাদ যাইতে পারে। ওগুলার জন্য কি স্যার আলাদা কোনো স্টেজ ফলো করা লাগবে? আচ্ছা, আপনি এখানে যখন বাদ দিবেন, আমরা তো প্রথমে যেটা করছিলাম, এখানে যদি আমি এই পেপারের ক্ষেত্রেই দেখাই, অ্যাপ্লাই করার পরে প্রথমে কিন্তু যখন আমি কিওয়ার্ডটা অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পরে আমার 126টা বাজে পেপার গুলাই আসছে। এই পেপার গুলাতে ওই সকল ডাটাবেজেই আপনার হচ্ছে কিছু ফিল্টার অ্যাপ্লাই করা যায়। এগুলো আপনার আলাদা করে ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়ার জন্য চিন্তা করতে হয় না। যেমন গুগল স্কলারে আপনি ইজিলি দিতে পারবেন কোন সাল থেকে কোন সাল পর্যন্ত আপনার পেপার দরকার। তো আপনি যখন এটা অ্যাপ্লাই করতেছেন, অটোমেটিক্যালি আপনার কিছু জিনিস বাদ পড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে প্রাইমারি, আমি বাদ দিলাম। দেওয়ার পরে আমি একটা মোটামুটি একটা নাম্বার পাইছি। এই 271টার মধ্যে আমি হচ্ছে ডুপ্লিকেটটা বাদ দিব। ডুপ্লিকেটটা বাদ দেওয়ার জন্য একটা টুল আছে, এআই টুল। এটা আপনার কষ্টটা অনেক কমায় দিবে। আগের এসএলআর গুলো অনেক সময় লাগতো, এখন এসএলআর অনেক ফাস্টার হয়। তো
তো ওই টুলের কারণে আপনি ডুপ্লিকেট গুলো ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। তো ডুপ্লিকেট বাদ দেওয়ার পরে আপনি এই যে পেপার গুলো 193টা আপনার হচ্ছে বাদ পড়ছে, এই 193টা বাদ পড়ছে কিন্তু পেপারের টাইটেল এন্ড অ্যাবস্ট্রাক্ট পড়ার পরে। অর্থাৎ আমি এই 43টা যদি 271 থেকে বাদ দেই, প্রায় কতটা হয়, 230টার মতো পেপার হয়। তো এই 230টা পেপারের সবগুলারই টাইটেল এন্ড অ্যাবস্ট্রাক্ট পড়া লাগছে। ডেফিনেটলি এটা আমি একা করি নাই, আমার সাথে টিমমেট আরো দুইজন ছিল। তো ওই 130টা পেপারে আপনি সবগুলাই টাইটেল পড়বেন, সবগুলার এক্সট্রাক্ট করবেন, পড়ার পরে আপনার যে ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া, আপনার যে থিম, রিসার্চ কোয়েশ্চন, এগুলা মাথায় রেখে এগুলার সাপেক্ষে আপনি অমিট করতে থাকবেন। যেগুলা বাদ দেওয়ার বাদ দিবেন, যেগুলা রাখার সেগুলো রাখবেন। এইভাবে করার পরে ফাইনালি হচ্ছে আপনি 35টা পাবো আর কি। এটা হচ্ছে প্রথম স্ক্রিনিং এই স্টেপে, এই যে ফেজ 1 স্ক্রিনিংটা। আপনার প্রশ্ন তো এখানেই ছিল, তাই না? জি স্যার, বুঝছি স্যার। বাকিদের কি মনে হচ্ছে, মানে এটা কি মানে কাজে লাগবে আপনাদের? স্যার জি স্যার, অনেক গুছানো অনেক স্যার, মানে মানে এমনি অনেক মেসি হয়ে যখন করছিলাম যে। স্ট্রিমলাইন হলো স্যার অনেক। হ্যাঁ, যেমন আমি একদিকে। আমার আমার সাথে যারা রিসার্চ করছে আমি সবাইকে মনে হয় একটা এক্সেল শিট দিয়ে দিছি সবাইকেই। তো যারা কাজ করছেন আমার সাথে সবারই জানা আছে, তো এই এক্সেল শিটটা কিন্তু আপনারা র্যান্ডমলি ফলো করতেন, তাই না? তো দেখেন সেম কাজটাই আপনারা করবেন এখন যদি, কারণ আপনারা তো ইন ফিউচার আরো রিসার্চ করবেন। এখন এই সেম কাজটা যদি আপনারা কোন স্টেপ ফলো করে শুরু থেকেই করে যান, তাহলে আপনার ওই পেপারের লিটারেচার রিভিউ হচ্ছে, এবং দিন শেষে আপনি চাইলে একটা এসএলআর বানায় ফেলতে পারবেন একটু সময় দিয়ে, একটু এফোর্ট দিয়ে। তো আপনি কেন এই সুযোগটা নষ্ট করবেন? এই জন্যই এসএলআর। এবং এই যে স্টেপ গুলো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এটা আসলে আহ অনেকগুলো জায়গা থেকে স্টাডি করে আমি আরো দুইটা পেপার দেখাবো। না, একটা পেপার হচ্ছে মনে হয় 65 পেজ, মানে একটা এসএলআর 65 পেজে, যেটা কিওয়ান জার্নালে পাবলিশ হয়েছে, যেটার ইম্প্যাক্ট ফ্যাক্টর মোর দেন 17.8 মনে হয় ইম্প্যাক্ট ফ্যাক্টর ওই জার্নালে। সো ওই পেপারটা ফলো করে আলটিমেটলি আমি অনেক কিছু বুঝেছি আর কি। ওকে ফাইন। সো স্যার এখানে যে একটা কোয়েশ্চেন স্যার, হুইচ কান্ট্রিজ আর পায়োনিয়ার্স ফর শিপ ডিটেকশন, এই কোয়েশ্চেন স্যার মানে এটা ক্ষেত্রে রিলেভেন্ট কিভাবে স্যার? আচ্ছা, এখানে রিলেভেন্ট বলতে আপনার, আমার পারপাস হচ্ছে যে আমি একটা ট্রেন্ড দেখবো, এবং শিপ ডিটেকশন যেহেতু পার্টিকুলারলি শিপ ডিটেকশনের ক্ষেত্রে আহ মানে স্পেসিফিক কিছু কান্ট্রি হচ্ছে সেখানে আসলে কাজ করে থাকে, খুব বেশি কান্ট্রি সেখানে করে না। তো কোন কান্ট্রিটা আসলে লিড দিচ্ছে, এই লিড দেওয়ার উপর বেস করে আমার কিন্তু এই যে অ্যাডভার্সারি অ্যাটাক যেহেতু মিসিং, তো সেই জায়গাতে আসলে আমাদের একটা স্কোপ থাকবে। এক সেকেন্ড হইতেছে, আমি যে এখানে শুধুমাত্র আহ, মানে আমার মেশিন লার্নিং এবং এমএলডিএল টা খুঁজতেছি এটা না, এজ ওয়েল এজ আমি একটা হোলিস্টিক ভিউ দেওয়ার ট্রাই করতেছি। অর্থাৎ আমি একটা প্যাটার্ন, এখন দেখেন অনেক সময় আপনার বিভিন্ন নিউজে দেখবেন যে বলা হয় যে হার্ভার্ড ইউনিভার্সিটির অমুক প্রফেসর এই কথাটা বলছেন, বা অমুক ইউনিভার্সিটি থেকে এই পেপার পাবলিশ হয়েছে এবং তারা এটা ক্লেম করছেন। এটা মানে এটা দাঁড়ায় যে এরকম আপনি একটা কনক্লুশন দিবেন। ফর এক্সাম্পল, আমি এই পেপার থেকে কনক্লুশন দিলাম যে এই কান্ট্রিটা হচ্ছে লিড দিচ্ছে। তাহলে এই যে একটা ইনফরমেশন, এটা কিন্তু রিলায়েবল ইনফরমেশন। কেন রিলায়েবল ইনফরমেশন? কারণ এটা একটা সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। তখন দেখা যাবে যে অনেকে এই রিজাল্টটাকে কোট করবে, অনেকে এই রিজাল্টটাকে ইউটিলাইজ করতে পারবে, এবং তারা এটাকে রেফারেন্স আকারে ব্যবহার করতে পারবে যে অমুক জায়গায় বা অমুক রিসার্চার বা অমুক ইউনিভার্সিটি থেকে বা অমুক পাবলিকেশন থেকে বলা হয়েছে যে অমুক কান্ট্রি হচ্ছে শিপ ডিটেকশনে লিড দিচ্ছে। পয়েন্টটা বুঝতে পারছেন? তো এইখানে রিলেভেন্সির পাশাপাশি আমরা কিছু মানে সারাউন্ডিংস কিছু জিনিস, কোয়েশ্চেনের আনসার, কারণ এটা কিন্তু আমার আলাদা কাজ কষ্ট করতে হচ্ছে না। এইটা আমার এই প্রশ্নগুলা যখন আমি ফাইন্ড আউট করবো, অটোমেটিক্যালি এটা বের হয়ে আসবে। মানে এখানে জাস্ট হচ্ছে আমাকে জাস্ট হিসাব রাখতে হবে যে কোন কান্ট্রি থেকে রিসার্চটা হচ্ছে। তো এই জন্য আর কি আমরা এটাকে যেহেতু খুব বেশি এফোর্ট দেওয়া লাগবে না, আহ, আমার অন্য প্রশ্নের আনসার খুঁজতে গেলে এটা অটো চলে আসবে, আমি এই জন্য ওখানটা রেখে দিচ্ছি আর কি। পয়েন্টটা বুঝছেন? জি স্যার। ওকে ফাইন। ইউজিং এমএলডিএল ক্লিয়ারলি আই ডিফাইন, অর্থাৎ এই জিনিসটা কি আমি প্রত্যেকটা পেপারে পাচ্ছি কিনা। যদি সেই পেপারে পাই তাহলে আমি ইয়েস হলে 1 দিব, নো হলে 0 দিব। এটা কিন্তু আমার চেকলিস্ট, এটা আমি অ্যাপ্লাই করব প্রত্যেকটা পেপারে। তো এইরকম করে আমরা 7টা কোয়ালিটি অ্যাসেসমেন্টের ক্রাইটেরিয়া বা চেকলিস্ট মানে ফাইনাল করছি। যেমন হেলথ স্টাডি আন্ডারগন পিয়ার রিভিউ বাই এক্সপার্টস ইন দ্য ফিল্ড, মানে আমি যে পেপারটা পড়তেছি আমার হয়তো এখানে এত কিছু করে আমি হয়তো বুঝি না এই যে পেপারটা আসলে মানে পিয়ার রিভিউ করে, মানে এত কিছু আমি
খেয়াল করি না, কারণ আমার ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া হয়তো মিস হয়ে যেতে পারে। তো আমরা যেহেতু স্টাডি করতেছি, করার পরে এখন তো আমরা ফুল স্টাডি করতেছি পুরো পেপারটা। তো এই জন্য আমরা এই জায়গাতে এসে এই কোয়ালিটি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এটাও এনশিওর করব যে ওই পেপারটা এটা পিয়ার রিভিউ পেপার কিনা। যদি পিয়ার রিভিউড হয় তাইলে আমি এটাকে কাউন্ট, মানে এটাকে আমি ধরবো যে আমার ফাইন্ডিংসটা, আমার কনক্লুশনটা, আমার এভিডেন্সটা এটা একটা স্ট্রং এভিডেন্স। এরকম করে এখানে 7টা কোয়ালিফিকেশন দেওয়া হচ্ছে। এখন এর বেসিসে একটা এক্সেল শিট হবে আমি, কারণ এখানে চলে যাই এক্সেল শিটে, এটা আপনাদের জন্য ভালো হবে। আমার এখানে দেওয়া আছে সেটা। ওকে, ওই লিঙ্কটাতে আমি যদি ক্লিক করি, অলরাইট। তো এবার যদি আমি আসি কোয়ালিটি অ্যাসেসমেন্টের, এই যে আমি যদি শিটে আসি, ক্লিক করি, আমি ওই মিনিট। ওকে, যে দেখেন কোয়ালিটি অ্যাসেসমেন্টের এই যে শিট, এইখানে এই যে আমার 7টা কোয়ালিটি অ্যাসেসমেন্টের কোয়েশ্চেন ছিল, এই যে দেখেন 7টা কোয়েশ্চেনকে আমি এখানে লিখে দিছি, মানে আমার 7টা চেক লিস্টের পয়েন্ট। এবার প্রত্যেকটা পয়েন্ট, স্টাডি ওয়ান এর ক্ষেত্রে এটা আসলে ফুলফিল কিনা, যদি ইয়েস হয় আমরা ওখানে বলা ছিল ইয়েস হলে 1 দিব, নো হলে মানে 7টা চেকলিস্টের মধ্যে যে 4টাকে ফুলফিল করছে। এই প্রশ্ন দেখা যাচ্ছে, মানে এই পেপার আমার 7টা কোয়ালিটির মধ্যে, কোয়ালিটি অ্যাসেসমেন্ট চেকলিস্টের মধ্যে যে 5টাকে ফুলফিল করছে। এইরকম করে দেখেন যে বেশিরভাগ মানে 6টা চেকলিস্ট কমপ্লিট করছে, মানে একটা পেপারও নাই যারা 7টাই কমপ্লিট করছে। তো হোয়াট এভার, তো এটা হচ্ছে আমরা প্রথমে এই চেকলিস্টের মাধ্যমে একটা স্কোর ডিফাইন করলাম যে আমার টোটাল স্কোর কত হবে। তো সোফার 6, 5, 4 এরকম করে স্কোর পাইছি। এন্ড দেন আমি যদি এখানে ডিসিশন মেকিং প্রসেসের ক্ষেত্রে দেয়া আছে ওই এই, কারণ পেপারে তো আমি সবকিছু লিখতে পারবো না, তাই না? আমি যদি এই কোয়ালিটি অ্যাসেসমেন্টের টেবিলে আবারও আসি, এই যে এখানে, এইখানে কিন্তু শুধুমাত্র দেওয়া হয়েছে প্লাস হলে ইয়েস, সরি, ইয়েস হলে +1 দিব, আর 0 হলে +0, মানে 0 দিব আর কি। আর এইটার ডিটেইল ক্রাইটেরিয়াটা আমরা কিন্তু আবার চেক লিস্টে বলে দিচ্ছি। এই যে চেক লিস্টে এখানে ডিসিশন মেকিং প্রসেস বলা আছে, যে প্রথম চেক লিস্টের ক্ষেত্রে আমরা 1 কখন দিব, এই প্রশ্নের উত্তর যদি বা এই জিনিসটা যদি হয় তাহলে আমরা বুঝবো ইয়েস, এটা আমার এখানে 1 পাওয়ার ডিজার্ভ করে এই পেপারটা। আর যদি এটা হয় তাহলে বলে, মানে এটা ঠিক উল্টাটা, এটা উল্টাটা যদি হয় তাহলে আমরা ধরে নিবো যে এখানে 0 আমরা বসাবো। এখানে দেখেন এটা যদি আমার ট্রু হয় তাইলে আমি কেবল ইয়েস দিচ্ছি, মানে 1 দিব, আদারওয়াইজ আমি সেটাকে 0 দিব। তো আমার ইয়েস নো এর জন্য আমি স্পেসিফিক্যালি জিনিসটা আমি এখানে ডিফাইন করে দিচ্ছি যে আমার ডিসিশন মেকিং প্রসেসটা কি হচ্ছে। ফাইন, সো এটা হচ্ছে আমার কোয়ালিটি অ্যাসেসমেন্টের রেজাল্ট। এন্ড দেন সেখানে কিন্তু আমি বলে দিচ্ছি, এই যে দেখেন, এজ উই ডিসাইডেড দ্য থ্রেশহোল্ড ভ্যালু 60%। আমরা এখানে এটা ডিপেন্ড করে অথরের উপরে, মানে যারা এটা নিয়ে কাজ করতেছেন তাদের উপরে। তারা যদি চান 50% করতে পারেন, তারা যদি চান 80% করতে পারেন, ডিপেন্ডস অন দেম। কারণ আপনি যেটাই বলবেন সেটা আপনি কোন প্রসেসে আগাচ্ছেন আপনি ক্লিয়ারলি বলতেছেন। তো আমরা এখানে বলছি যে 60% যদি মিনিমাম ফুলফিল করে কোয়ালিটি অ্যাসেসমেন্ট স্কোরটা, তাহলে আমরা সেই পেপারটা নিব। অর্থাৎ 7 এর মধ্যে, যেহেতু টোটাল স্কোর হচ্ছে 7, তার মধ্যে যদি 4.2 বা তার আপ কোনো পেপার হয়, তাহলে সেই পেপারটাই আমরা কনসিডার করব। তো তার সাপেক্ষে এখানে দেখেন সবগুলা পেপারের ক্ষেত্রে যেগুলা 4 পাইছে সেই সকল পেপার কিন্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি। বাদ দেওয়ার পরে যে সকল পেপার গুলো আমার হচ্ছে, বাদ দিচ্ছি বলতে কি, এগুলো আমার কোয়ালিটি অ্যাসেসমেন্টে এগুলা মানে এলাউ করতেছে না, যেগুলো 5, 6 পাচ্ছে সেগুলো আমরা কাউন্ট করতেছি। তো এটা হচ্ছে কোয়ালিটি অ্যাসেসমেন্টের জায়গাতে এনশিওর করা যে আমি যে সকল স্টাডি নিয়ে আলাপ করতেছি এখানে, যেটা আসলেই রিলেভেন্ট এবং সেগুলো আসলেই অনেক ইম্পর্টেন্ট, এগুলা স্ট্রং এভিডেন্স। তো আপনার থ্রেশহোল্ড যত হাই হবে তত বেশি স্ট্রং হচ্ছে আপনার এভিডেন্সটা। তো এটা জাস্ট হচ্ছে কোয়ালিটির জায়গাটা এনশিওর করা। তো এইটা করার পরে এবার আমার আসলে মূল কাজ শুরু, মানে আমি তোমার ফাইনাল করে ফেলছি যে আমি কোন কোন পেপার নিয়ে কয়টা স্টাডি নিয়ে আমি পড়বো। তো তখন হচ্ছে আমরা ডাটা এক্সট্রাকশন শুরু করব। ডাটা এক্সট্রাকশনের জন্য আমার একটা ডাটা এক্সট্রাকশন ফর্ম লাগবে। যে ফর্মের ডাটা এক্সট্রাকশন ফর্মে একটা মেটা ডাটা দেওয়া আছে, যেটা যে আমি আমার স্টুডেন্ট সবাইকে অলমোস্ট দিয়ে থাকি, ওইটাই এখানে যদি আমি দেখি, যেখানে মেটা ডাটা এখানে থাকবে পেপারের আইডি, ডাটাবেজের নেই, মানে কোন ডাটাবেজ থেকে কালেক্ট করছি, এটা কোন কান্ট্রির, ওই যে আমার একটা কান্ট্রি যেহেতু লাগবে, তো কোন কান্ট্রির পেপারটা, স্টাডি পাবলিশ হয়েছে কত সালে, টাইটেল অফ দ্য স্টাডি, অথর নেম, পাবলিকেশন টাইপ, সামারি, মানে এই জিনিসগুলো হচ্ছে মানে মেটা ডাটা, কারণ এগুলো ডিরেক্টলি আমার পেপার থেকে পাচ্ছি, এখানে আমার কোনো আলাদা কাজ করতে হচ্ছে না। দেন বেঞ্চমার্ক ডাটা সেট, আমার রিসার্চ কোয়েশ্চন 2 যেটা ছিল, যদি আমি রিসার্চ কোয়েশ্চন 2 তে আসি, আমাদের রিসার্চ কোয়েশ্চন 2 ছিল হচ্ছে
how do existing MLDL models perform in terms of accuracy and speed for C detection in satellite images? এবং তার সাব কোয়েশ্চেন ছিল, ইজ দ্য ট্রেনিং ডাটা সেট অফ MLDL মডেলস পাবলিকলি অ্যাভেইলেবল? অর্থাৎ আমার এই রিসার্চ কোয়েশ্চেনের জন্য ডাটা সেটটাও দরকার, মানে তাদের ডাটা সেট আসলে পাবলিকলি আছে কিনা নাই, মানে কয়টা ডাটা সেট পাবলিকলি অ্যাভেইলেবল। তো তার সাপেক্ষে আমি আমার টেবিলে একটা কলাম এড করে দিছি। এই কলামটাকে আমরা বলতেছি ডাটা সেটের নেম, সেটা পাবলিকলি অ্যাভেইলেবল কি না, ইয়েস অর নো, এবং ডাটা সেটের ডাইমেনশন, ডাটা সেটের সাইজ কতটুকু না কতটুকু। তাই এটা যদি আমরা এই ইনফরমেশন গুলোর সাপেক্ষে আমরা রিসার্চ কোয়েশ্চন 2 যেটা ছিল সেইটার আনসার ফাইন্ড আউট করতে পারবো। এবং রিসার্চ কোয়েশ্চন 1 and 3 এর সাপেক্ষে আমার কি কি তথ্য লাগবে, আমার লাগবে হচ্ছে প্রি প্রসেসিং টেকনিক, কোন কোন মেশিন লার্নিং মডেল গুলো তারা ইউজ করছে সেগুলো লিখবো, applied ML or models or tools, applied DL models or tool, adversarial perturbations, adversarial defense। মানে এই কলাম গুলাতে আমার তথ্যগুলো আমি দিলে আমি রিসার্চ কোয়েশ্চন 1 and 3 এর আনসার খুঁজে পাবো। রিসার্চ কোয়েশ্চন 2 এর আরেকটা পার্ট ছিল যে শুরুর দিকে যে প্রশ্ন, সেটার জন্য আমার লাগবে ইভালুয়েশন ম্যাট্রিক্স গুলা এবং বেস্ট পারফর্ম মডেল, মানে কোন ম্যাট্রিক্স গুলা দ্বারা ইভালুয়েশন করা হয়, মানে করা হয়েছে ওই সকল স্টাডিতে, সেটা আমরা লিস্ট আউট করবো, এবং বেস্ট পারফর্ম মডেলটা দরকার। আর লিমিটেশন আর কি ফোর, এটা হচ্ছে লিমিটেশন নামে এখানে আলাদা কোনো কলাম নাই, মানে লিমিটেশনটাই হচ্ছে কলামের নাম। সেখানে আমরা আসলে 4 নম্বর যে কোয়েশ্চেন ছিল, 4 নম্বর কোয়েশ্চেনটা কি একটা দেখি। এই কোয়েশ্চেন আনসারটা আমরা এখান থেকে পাবো আর কি। 4 নম্বর কোয়েশ্চেন ছিল, হোয়াট আর দ্য কি চ্যালেঞ্জেস এন্ড রিসার্চ গ্যাপস ইন শিপ ডিটেকশন ইন স্যাটেলাইট ইমেজারি ফর ডিপ লার্নিং এন্ড অ্যাডভার্সারিয়াল অ্যাটাকস? দ্যাট মিনস ওই প্রত্যেকটা পেপারের লিমিটেশন যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমরা এই প্রশ্নের উত্তরও দিতে পারবো। তো আমার মনে হয় যে আপনারা বুঝে গেছেন। তো আপনার যদি এখানে রিসার্চ কোয়েশ্চন বেশি হয়, তাহলে আলটিমেটলি আপনার ডাটা এক্সট্রাকশন ফর্মটা সেভাবেই আপনাকে ডিফাইন করতে হবে, অর্থাৎ আপনার রিসার্চ কোয়েশ্চেনের উপর বেস করে আপনি ডাটা সেটের ডাটা এক্সট্রাকশন ফর্মটা ডিজাইন করবেন। তবে মোরলেস মেটা ডাটা যেটা, এইটা আসলে সবার জন্যই সেম থাকে। এইটা তো আসলে আমার কমন তথ্য, বাট এই জিনিসগুলো আপনার চেঞ্জ হবে। তো আমি যদি এটা আমি আমার টেবিল দেখাই আমার এক্সট্রাকশন ফর্মে, তো এই যে দেখেন এখানে একটা এক্সট্রাকশন ফর্ম, এইখানে এই যে টাইটেল গুলো আছে, স্টাডি আইডি, ডাটাবেজ, অরিজিন, স্টাডি, টাইটেল এবং স্টাডি, এই যে যেগুলো বলছিলাম, তো এটা হচ্ছে আমার মেটা ডাটা। বেঞ্চমার্ক ডাটা সেটের জন্য আমার এই যে তিনটা, রিসার্চ কোয়েশ্চন 2 এবং রিসার্চ কোয়েশ্চন 1 and 3 এর জন্য আমার এই তথ্যগুলো আমরা নিচ্ছি, এবং রিসার্চ কোয়েশ্চন 2 এর জন্য আমার এই তথ্যগুলো লাগবে, রিসার্চ কোয়েশ্চন 4 এর জন্য আমার এই তথ্যগুলো লাগবে। অলরাইট। এবং সাপোর্টিভ কলাম সেটা আমরা এক্সট্রা রাখছি, এটা আসলে আমার মানে রেফারেন্স বা আদার ইস্যুর জন্য। এটা আমরা অবশ্য ডিফারেন্ট এআই টুল দিয়ে হ্যান্ডেল করছি বিধায় ওইটা কলামটা ফিল আপ করা লাগে না। তো এইটা গেল। এবং এই যে দেখেন পেপারে এখানে প্রত্যেকটা কলাম যে সার্চ স্ট্রিং আমরা ডিফাইন করছিলাম, এটা কিন্তু পেপারে এই তথ্যগুলো ওইভাবে দেওয়া হয় নাই, কারণ সব তথ্য পেপারে তো দেওয়ার সুযোগ নাই। তো এটা আমরা সাপোর্টিভ ম্যাটেরিয়ালস হিসেবে আমরা দিয়ে দিছি, সো দ্যাট কেউ যদি এটাকে ক্রস চেক করতে চায় বা এটার আসলে ভ্যালিডিটি জানতে চায় বা এটার আসলে রেপ্লিকা করতে চায়, তো দ্যাট হি ক্যান ইজিলি ডু দ্যাট। আচ্ছা, সো ইভেন এখানে আরেকটা মজার গল্প বলে দিই আপনাদের এই এই ফাঁকে। তো অনেক এসএলআর পাবেন, ধরেন কেউ একজন এসএলআর পাবলিশ করছে খুব ভালো একটা জার্নালে, এবং সেটা 2020 সালে উনি পাবলিশ করছে, এবং 2010 থেকে 2020 পর্যন্ত উনি এটা চিন্তা করছে। তো আপনার কিন্তু খুব মজার একটা এখানে স্কুপ আছে। স্কুপটা কি, আপনি সেম পেপারটা ওই এসএলআরটাই আপনি রেপ্লিকা করবেন, বাট এখন আপনি যে 4 বছরে আরো বেশি পাবলিশ হয়েছে না, আপনি এবার ওই 4 বছরের ওইটার সাথে আরো 4 বছরের নতুন স্টাডি এগুলাকে অ্যাড করে আপনি ডিফারেন্ট কনক্লুশন দাঁড় করে দেখাবেন, আপনি ওই পেপারটাকে এক্সটেন্ড করবেন। এটা কিন্তু সম্ভব, কারণ ওই পেপারে সব স্টেপ বলা আছে, আপনি সেই স্টেপ গুলাকে ফলো করে জাস্ট নতুন তথ্য আপনি এড করতেছেন, মানে আরো লেটেস্ট আপডেট দিচ্ছেন। কারণ ওইটা তো 4 বছর আগে ব্যাকডেটেড হয়ে গেছে। অনেক পেপার আপনি হয়তো পাইতে পারেন 2015 সালে ওইটা পাবলিশ হয়েছে, দ্যাট মিনস এই গত 10 বছরের কাজ কিন্তু আর কেউ হয়তো পয়েন্ট আউট করে নাই। তাহলে আপনি গত 10 বছরের কাজ যদি আপনি সাম আপ করেন, ওই জার্নালে অ্যাকসেপ্ট সাবমিট করতে পারেন, অথবা অন্য কোনো জার্নালেও করতে পারেন। তো আপনি চাইলে এই ধরনের জায়গাগুলোকে আপনার গ্যাপ হিসাবে ফাইন্ড আউট করার ট্রাই করতে পারেন। তো এখানে ডেট অফ সার্চ, কোন তারিখে সার্চ করা হয়েছে, এবং কতগুলো স্টাডি পাওয়া গেছে, কি কি ফিল্টার অ্যাপ্লাই করা হয়েছে, পটেনশিয়াল স্টাডিজ কি ছিল, সিলেক্টেড স্টাডিজ কি ছিল, সব এখানে দেওয়া আছে। সিমিলার এসএলআর এন্ড সার্ভে, এটা হচ্ছে আমরা নোট করে রাখছিলাম, এটা হচ্ছে আমাদের আলাদা নোটের জন্য, এটা আসলে আননেসেসারি, এটা ডিলিট করে দিব। ও না না, এটা হচ্ছে, আচ্ছা এই পয়েন্ট আমি বলতেছি, এটার পয়েন্ট আমি একটু পরে বলতেছি। কোয়ালিটি অ্যাসেসমেন্ট তো বলছি, ডিসিশন মেকিং আপনাদের বলছি। তো আবার পেপারে যাই। তো আমরা কিন্তু ডাটা এক্সট্রাকশনটা বুঝলাম। তো দেখেন কোয়ালিটি অ্যাসেসমেন্ট করার পরে আমি ডাটা এক্সট্রাক্ট করলাম, অর্থাৎ এবার একটা একটা করে পেপার পড়বো আর এই টেবিলটা ফিল আপ করতে থাকবো, মানে আমার এই যে এক্সেল শিটটা। দেন
এগুলা পাওয়ার পরে আলটিমেটলি ডাটা ডাটা সিনথেসিস। তো ডাটা সিনথেসিস আমার কি করতেছে, এই যে কোয়ালিটি মানে কম্বাইনিং রেজাল্ট গুলাকে, আমার যে ডাটা সেট আমি সরি আমার যে রেজাল্ট এক্সট্রাক্ট করছি সেই এক্সট্রাকশন থেকে আমি সেগুলাকে হচ্ছে কি বলা যায় এটাকে, আমার রেজাল্টেন্ট ডিসকাশন বা এই ফাইন্ডিংসটা আর কি বের করা শুরু করবো আর কি। তো এখন রেজাল্টের ডিসকাশন এসে কি করছি, প্রথমে আমরা একটা ওভারভিউ দিছি। এখানে হচ্ছে আমার জার্নালের পেপার কতগুলা, এবং কনফারেন্স ডিস্ট্রিবিউশন করা হয়েছে যে IEEE এক্সপোর্ট থেকে নেওয়া হয়েছে 6টা, গুগল স্কলার থেকে আমরা পাচ্ছি 7টা। এটা জাস্ট একটা ভেন ডায়াগ্রাম দিয়ে পুরো স্টেটমেন্টটাকে আর কি একটু দেখানো হয়েছে। এটা আমার কোনো কোয়েশ্চেনের আনসার না। এটাও আমরা জাস্ট দেখাইতেছি যে পাবলিকেশন কয়টা, মানে জার্নাল কয়টা আর কনফারেন্স কয়টা। তো এখানে দেখেন জার্নাল হচ্ছে 20টা আর কনফারেন্স হচ্ছে 10টা। তো এইখানে তারপরে এবার হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেন গুলোর আনসার দেওয়া শুরু করছি। প্রথম কোয়েশ্চেন এটা ছিল, সেই কোয়েশ্চেনের আনসার কি, এই যেখানে আনসার দেওয়া হয়েছে কোন পেপার গুলোর সাপেক্ষে আমরা আনসার পাইছি, এভিডেন্স কি, এভিডেন্সটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। ফিগার 5-এ সেটা বলা হয়েছে। এই যে কোন দেশ পায়োনিয়ার, এই যে এখানে একটা ভেন ডায়াগ্রাম দিয়ে এখানে দেখানো হয়েছে। তো এখান থেকে ইজিলি বোঝা যাচ্ছে যে চায়না হচ্ছে এই জায়গাতে লিড দিচ্ছে। অর্থাৎ শিপ ডিটেকশনের ক্ষেত্রে USA থেকেও চায়না আগে। USA মাত্র 5.6%, বাট চায়না হচ্ছে 36.1%। হিউজ রিসার্চের কাজ করতেছে তারা শিপ ডিটেকশনের ক্ষেত্রে। তো এটা একটা ফাইন্ডিংস। তো এরপর আসে রিসার্চ কোয়েশ্চেন 1.2, আমাদের ট্রেন্ডটা কি। এই ট্রেন্ডের ক্ষেত্রে যেখানে দেখেন, এখানে ট্রেন্ড দেওয়া হয়েছে যে তার 30টা পেপারের বেসিসে 2016 সালে কি ধরনের, মানে এই 30টা পেপারের মধ্যে কোন সালে কোন বেশি পেপার আসছে। তো দেখা যাচ্ছে 2022 সালে পেপার বেশি, অর্থাৎ 2022 সালে রিসার্চের কাজ, সিপ ডিটেকশনের কাজ অনেক বেশি স্পিড আপ হয়েছিল। যেহেতু আমাদের স্টাডি অনেক কম, যেহেতু আমরা অ্যাডভার্সিয়াল অ্যাটাকটাকে বেশি ফোকাস করার ট্রাই করছি, তো এই জন্য এরকম স্ট্র্যাটেজি যেখানে অনেক বেশি পেপার থাকতো, কারণ যারা PhD করেন তাদের ক্ষেত্রে আরো বেশি পেপার পড়তে হয়। দেখা যায় অনেক ওনাদের SLR-এ 100টা পেপারও থাকে, এর বেশিও পেপার থাকে। তো যখন আপনি হিউজ পেপার আপনার ফাইনাল করবেন, আপনার ইনক্লুশন ক্রাইটেরিয়া যথেষ্ট ফ্লেক্সিবল রাখবেন, তখন পেপার সংখ্যা বাড়বে। এবং এটা হয়তো আপনার ডিফারেন্ট ট্রেন্ড আসতে পারে, বাট আমরা এখানকার যে সিস্টেমটা ফলো করছি সেই সিস্টেম অনুযায়ী ট্রেন্ড হচ্ছে 2022 সালে অনেক বেশি রিসার্চের কাজ হয়েছে। এবং সে আলোকে এখানে বাকি আনসার গুলো দেওয়া হয়েছে আর কি। তো এইভাবেই প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার, এখানে কোন কোন মডেল, এই দেখেন প্রত্যেকটা পুরো নাম্বার অফ মডেলস ডিটেকশন ক্লাসিফিকেশনের জন্য শিপ ডিটেকশনে কতগুলা মডেল ইউজ করা হয়েছে, সব মডেলের এখানে লিস্ট চলে আসছে। তার মানে কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ELO-V3 নামে যে মডেলটা আছে, এই মডেলটা সর্বোচ্চ 8টা স্টাডিতে ইউজ হয়েছে। তার মানে আমরা এখান থেকে বলতেই পারি যে শিপ ডিটেকশনের ক্ষেত্রে ELO-V3টা হচ্ছে মোস্ট ফেমিলিয়ার মডেল। এই যে আপনি বলতেছেন মোস্ট ফেমিলিয়ার মডেল বা সবচেয়ে বেশি ইউজ হয়, অনেক সময় দেখেন আপনারা কিন্তু পেপার যখন লিখেন আপনারা কিন্তু খুব সহজে বলে ফেলেন যে এই মডেলটা হচ্ছে ওয়াইডলি ইউজ মডেল, ফেমিলিয়ার মডেল, বা প্রমাণ কি, এটা প্রুফ কি। তো দেখেন এই এরকম স্টাডি থেকে আপনি সেই প্রুফটা দিতে পারেন। কারণ এইখানে এই পেপার স্টাডি করে 271টা পেপার থেকে মানে ফিল্টার করে করে আসার পরে তারা বলতেছে যে ELO-V3টা, মানে এই পেপার আমরা বলা ট্রাই করছি ELO-V3টা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়, ELO-V4টা হচ্ছে ওটা পেপার ইউজ হয়। তো এরকম একটা কনক্লুশন দাঁড় করানো যায়, এবং কোন কোন মডেল আসছে সবই একটা লিস্ট পেয়ে গেলাম। তারপরে হচ্ছে আহ এখানে ডিপ লার্নিং মডেলের ক্ষেত্রে কোন কোন আর্কিটেকচার ইউজ হয়, এখানে একটা টেবিল আকারে দেখানো হয়েছে। 2 স্টেজ ডিটেক্টরের ক্ষেত্রে এগুলো আছে, সিঙ্গেল ডিটেক্টরের ক্ষেত্রে এগুলো আছে, এখানে সাইটেশন সহ বলা আছে। ইভালুয়েশন মেট্রিক্স কোনটা হচ্ছে বেশি ইউজ হয়, দেখেন রিকল, প্রিসিশন, এই দুইটাকে সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে মানে ম্যাট্রিক্স এর জন্য। তো দেখেন এখানে 15টা পেপার, মানে 30টার মধ্যে 15টা পেপারে প্রিসিশন এবং রিকল বের করা হয়েছে। এবং F1 স্কোর বের করা হয়েছে কয়টাতে, F2 স্কোর মাত্র একটা পেপারে আসছে, এভারেজ একটা পেপারে বের করছে, তো ইনফারেন্স টাইম একটা পেপারে আসছে। So, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন ইভালুয়েশন ম্যাট্রিক্স ইউজ হয় এই ডোমেইনে। তো আমরা চাইলে এখান থেকে যে সকল জিনিসগুলো আমাদের সুইটেবল, বা আমরা চাইলে প্রথম দিকে যেগুলো অনেক বেশি ফ্রিকোয়েন্টলি সেগুলো নিতে পারি, বা এটা প্রয়োজন ভেদে ডিফারেন্ট হতে পারে। এটলিস্ট আমরা এখান থেকে একটা বের করে দেখাচ্ছি যে কোন কোন ইভালুয়েশন ম্যাট্রিক্স ডিটেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। so এরকম করে প্রশ্নের আনসার গুলো আসবে। তারপর হচ্ছে যে MLDL, মানে সবগুলো প্রশ্ন এখন তো জাস্ট প্রশ্ন বিশিষ্ট আনসার, এখানে মনে হয় আপনাদের খুব বেশি দেখানোর প্রয়োজন পড়বে না। পাবলিকলি এভেলেবল ডাটা সেট, যে দেখেন ডাটা সেটের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে ইয়েস নো, অর্থাৎ হচ্ছে আপনার কয়টা পেপার ইয়েস, কয়টা পেপার নো। 16টা পেপারে ডাটা সেট পাবলিকলি এভেলেবল আছে, আর 14টা পেপারের ডাটা সেট পাবলিকলি এভেলেবল না। দ্যাট মিনস আমি 16টা পেপার থেকে পাবলিকলি এভেলেবল ডাটা সেট পাবো। দ্যাট মিনস এখান থেকে একজন রিসার্চার যে নতুন কাজ করতে চায় তার ডাটা সেট দরকার, ডাটা সেট খুঁজে পাচ্ছে না, সে যদি এই স্টাডি ফলো করে সেখান থেকে সে ইজিলি জেনে যাবে, কারণ কোন কোন পেপারের ডাটা সেট পাবলিকলি অ্যাভেলেবল সেটাও কিন্তু এখানে একদম রেফারেন্স সহ বলা আছে। তো সে চাইলে সেই সকল ডাটা সেট গুলোকে নিয়ে কাজ করতে পারবে।
এই যে নাম্বার অফ অ্যাকারেন্স ডাটা সেট, কোন ডাটা সেট কতবার ব্যবহার করা হয়েছে। তো দেখেন এখানে আহ, একমাত্র SSDD এই ডাটা সেটটা দুইটা পেপারে ইউজ করা হয়েছে, মানে দুইটা জায়গায় ইউজ করা হয়েছে। টু মানে দিকে কি বলা হয়েছে, এটা দাঁড়ানো হয়েছে কাউন্ট, দুইবার ইউজ করা হয়েছে। আর বাদ বাকি সবগুলা মানে ডাটা সেট একটা একটা পেপারে ইউজ হয়েছে। তো দ্যাট মিনস এই এখান থেকে ডাটা সেট যেহেতু মানে ট্র্যাক করতে পারবে বা তার প্রয়োজন হলে সে ইউজ করতে পারবে। তো মানে দেখেন এখানে কিন্তু আমরা ফিউচার দ্বারা মানে এই SLR এর মূল থিমটা আমার মনে হয় আপনারা ক্লিয়ার হচ্ছেন, কারণ এই পেপারটা যদি কেউ পড়ে সে কিন্তু অনেক তথ্য পাচ্ছে বা অনেক স্কুপ পাচ্ছে বা তার একটা ফিউচার ডিরেকশন সে পাচ্ছে। তো দ্যাটস ওয়াই SLR অনেক কোয়ালিটি জার্নালে, Q1 জার্নাল, এই সকল জার্নালে, হাই র্যাঙ্ক জার্নাল, হাই ইম্প্যাক্ট ফ্যাক্টরের জার্নাল গুলোতে পাবলিশ হয়, কারণ এগুলা যথেষ্ট ইনফরমেশন ক্যারি করে। তো অ্যাডভার্সাল অ্যাটাকের ক্ষেত্রে আমরা মাত্র 28টা পেপারের মধ্যে দেখেন উইথাউট অ্যাডভার্সারিয়াল ডিফেন্স, সরি 30টার মধ্যে 28টাই ছিল অ্যাডভার্সারিয়াল অ্যাটাক ছাড়া, মাত্র দুইটা পেপার পাওয়া গেছে যারা অ্যাডভার্সারিয়াল ডিফেন্স কে কাজে লাগাইছে, তাও স্নোবলিং করে পাওয়া গেছে। সো দ্যাট মিনস এখানে একটা হিউজ গ্যাপ আছে। তো এটা ছিল আমাদের SLR, আমরা আসলে মেইনলি অ্যাডভার্সারিয়াল অ্যাটাক নিয়ে কাজ করছি। তো এতে আমাদের সুবিধা হবে, আমরা যে মূল পেপারটা লিখতেছি সেই পেপারে আমরা কিন্তু ক্লেম করতেছি যে অ্যাডভার্সারিয়াল অ্যাটাক নিয়ে কাজই হয় নাই। তো এই যে কাজই হয় নাই, এটা আমি যে স্টেটমেন্টটা দিব, স্টেটমেন্টের প্রমাণ কি, এভিডেন্স কি? এভিডেন্স হচ্ছে এই যে এই স্টাডিটা, এই স্টাডি এভিডেন্স দিচ্ছে যে অ্যাডভার্সাল অ্যাটাক ডিটেকশনের ক্ষেত্রে ব্যবহার হয় না। দ্যাট মিনস আমরা যে কাজটা করছি সেটা একটা ইনোভেটিভ কাজ, এটা একটা নতুন কাজ। তো আপনি জাস্ট বললেই হবে না যে এটা একটা নতুন কাজ, আপনাকে প্রুফ দিতে হবে। প্রুফ দেওয়ার জন্য SLR টা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো বাদ বাকি এখানে SLR কি কি অ্যাটাক গুলো আছে সেই মেথড গুলো এখানে লিস্ট আউট করা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি এখান থেকে মানে সবগুলো প্রশ্নের উত্তর বের করা বা ডাটা সিনথেসিস বলেন যেটাই বলেন, রেজাল্ট আউট দেখানো বলেন, এটা এখান থেকে করা হয়েছে। দেন হচ্ছে কনক্লুশন, কনক্লুশন একটা ফাইন্ডিং দেওয়া হয়েছে, অ্যাকনোলেজমেন্ট আর অ্যাকনোলেজমেন্ট কি, কোন কোন টুল ইউজ করা হয়েছে না করা হয়েছে। যেমন পাবলিশ পেরিশ এই টুলটা আমরা ইউজ করছি। আর গ্রেটার ইম্প্যাক্ট, পাবলিশার পেরিশ হেল্প আস, আমি এই সাইটটা আপনাদেরকে এখানে দেখাবো, কপি করে নেই। আচ্ছা এখানে সার্চ করি, এখানে পাবলিশার পেরিশ, আর একটা টুল ইনস্টল দিতে হবে, ইনস্টল দেওয়া আছে আমার এখানে। আচ্ছা তারপরে কই, ওকে, তারপর হচ্ছে LLM চ্যাট জিপিটি এখানে এবং জেমিনি দুইটাকে হচ্ছে এখানে নলেজ এক্সপান্ড করার জন্য ব্যবহার করা হয়েছে, এটা মেনশন করা হয়েছে। এবং মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এখানে ইউজ করা হয়েছে, যতটা ইউজ করা হয়েছে। আমি আপনাদের যতটা দেখাবো আর যাতে আপনাদের সাইটেশনের ক্ষেত্রে এটা হেল্প হয়। এটা ওভারলিফে করা হয় নাই, এটা পাতা আসলে মাইক্রোসফট ওয়ার্ডেই করা হয়েছে। এটা যেহেতু আমরা একটা টিম ওয়ার্ক করতেছিলাম এবং আমাদের একটা ওই সময় একটা ফরম্যাট ছিল, ফরম্যাটটা ইয়াতে পাই নাই আমরা। তো এরপর অ্যাপেন্ডিক্স, তো এই এই যে অ্যাকনোলেজমেন্টটা চাইলে আপনি স্কিপ করতে পারেন, এটা আহ, এটা সব জায়গায় দরকার পড়বে যে এরকম না। আর এখানে হচ্ছে অ্যাপেন্ডিক্স এর ক্ষেত্রে আমরা আমাদের সাপোর্টিভ ম্যাটেরিয়ালস, এটা অনেক সময় অনেক জার্নালে তার আলাদা অপশনই থাকে, পেপারে মেনশন করে দিতে হয় না, সেখানে আপনি দিতে পারবেন। তো দেন হচ্ছে এখানকার সবগুলো সাইটেশন, 40 সাইটেশন ছিল, 30টা পেপার। আচ্ছা এখানে আরেকটা কলাম আমি বাদ দিয়ে আসছি আপনাদের, এই এই জায়গাতে এক্সট্রাকশন ফর্মের ক্ষেত্রে এই যে সিমিলার SLR, এটা বলছিলাম যে বাদ দিচ্ছি। এইটা আসছে কখন, আমরা যখন পুরো পেপার সব কিছু করলাম, করার পরে SLR এরও কিন্তু আরেকটা লিটারেচার রিভিউ সেকশন থাকে। অর্থাৎ এই ধরনের SLR আর কেউ করছেন কিনা সেটারও একটা আমরা সামারি দেওয়ার ট্রাই করছি। সেটার জন্য আমরা লিখছি হচ্ছে লিটারেচার রিভিউ সেকশন। তো লিটারেচার রিভিউ সেকশনে আরো কেউ মানে অন্যরা SLR করছেন কিনা, এটার উপর করে থাকলে তারা কি করছেন, কত সাল থেকে কত সাল করছেন, এই যে ওভারভিউ গুলা, এগুলো এখানে দেওয়ার ট্রাই করা হয়েছে। তো এগুলা করার জন্য আমরা সোফার এই যে এই লিস্টটা এখানে হচ্ছে আমরা পাইছি হচ্ছে কয়টা পেপার দিচ্ছি, 6টা পেপার। 6টা পেপারের ক্ষেত্রে আসলে আহ, মানে যেমন এর সার্ভে, একটা বেশি সার্ভে পেপার, আমরা তো আসলে সার্ভে করতেছি না। বাট তারপরে যেহেতু আমাদের এখানে একটু এক্সপান্ড করতে হবে, তো আমরা এখানে জিনিসগুলো খুব দেখাইলাম যে দেখেন সার্ভেও হয়েছে, বাট সব মিলিয়ে আসলে এই ভিডিও প্রসেসিং এর উপর একটা কাজ হয়েছে। বাট আমরা তো আসলে ভিডিও এটা নিয়ে আমরা কোনো কাজ করতে চাই না, এটা একটা সার্ভে। তো সবকিছু মিলিয়ে এখান থেকে কোনো SLR আসে নাই এই ডোমেনে, যা আসছে সব সার্ভে আসছে। তো এটাও আমরা এখান থেকে প্রুফ করে আর কি, মানে এটা নিয়ে প্লাস একটু এই এই 6টা সাইটেশন নিয়ে এখানে আলাপ করা হয়েছে এই লিটারেচার রিভিউ সেকশনে। তারপর আমাদের মূল কাজ শুরু হয়েছে আর কি। তো এই হচ্ছে এই পর্যন্ত কাজ। আহ SLR এর ক্ষেত্রে আমার পুরো একটা এক্সাম্পল দেখাইলাম আপনাদেরকে।
এখানে আরেকটা এক্সাম্পল আছে, কারণ একটা দেখলে আপনার হয়তো বায়াস, মানে আপনি হয়তো পুরো থিমটা পাবেন না, মনে করবেন যে এসএলআর মানেই ওইটা। এসএলআর এর ক্ষেত্রে এখানে আমি যে স্টেপ গুলো আপনাকে দেখাইছি, যে প্রসেসটা, বিশেষ করে এই যে ডায়াগ্রামটা, এইটা আপনি ফলো করবেন। মানে এই যে ডায়াগ্রামটা, এটা আপনার প্রয়োজন স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। এই ডায়াগ্রামটা আসলে আপনার খুব বেশি দরকার, এইটা ফলো করবেন। বাট প্রশ্নের উত্তর দেওয়া বা আদার্স জিনিসগুলা এটা আপনার ভেরি করতে পারেন। যেমন আমি এখানে একটা পেপার দেখাই, এই যে এই পেপারটা। তারপর আমি আপনাদেরকে আরেকটা কোয়ালিটি পেপার দেখাবো। এইটার ক্ষেত্রে ইন্ট্রোডাকশন গেল, রিভিউ প্রোটোকল, দেখেন শুরুতে এসে রিভিউ প্রোটোকল সেট করা হয়েছে। রিভিউ প্রোটোকলের মধ্যে এখানে রিসার্চ, এটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড, রিসার্চ কোয়েশ্চন, তারপর ডাটাবেস সিলেক্ট করা হয়েছে। সেখান থেকে সার্চ স্ট্রিং, এটা কিন্তু 2021 সালের এটা এটা ইয়া করা হয়ে গেছে। সার্চ স্ট্রিং, তারপর হচ্ছে পাবলিকেশন সিলেকশন ক্রাইটেরিয়া, সেখান থেকে ফাইন্ড পাবলিকেশন, ডাটা এক্সট্রাক্ট করা হয়েছে, রেজাল্ট শো করা হয়েছে, আনসার দেওয়া হয়েছে, মানে খুব স্ট্রেট ফরওয়ার্ড এখানে বলা হয়েছে। তো রিসার্চ কোয়েশ্চনটা কি, এখানে রিসার্চ কোয়েশ্চন হচ্ছে হুইচ মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং অ্যালগরিদমস হ্যাভ বিন ইউজড ইন দ্য লিটারেচার ফর ক্রপ yield প্রেডিকশন। তারপর হাউ হুইচ ফিচার, তারপর হুইচ ইভালুয়েশন প্যারামিটার হ্যাভ বিন ইউজ, is there an association between considering more crop deciding factor and better yield prediction result, does model accuracy increase with data size, তো ডাটা সাইজের সাপেক্ষে একুরেসি ইনক্রিজ করে কিনা। তো এরকম দেখেন পাঁচটা, এখানে কোনো সাব কোয়েশ্চন নাই, স্ট্রেট ফরওয়ার্ড পাঁচটা কোয়েশ্চন। এটা লিটারেচার রিভিউ হতে পারে। তারপর হচ্ছে সার্চ স্ট্র্যাটেজি। সার্চ স্ট্র্যাটেজির ক্ষেত্রে এখানে কিন্তু আমি আগের পেপারে দেখাইছি আপনাকে ভেঙ্গে ভেঙ্গে, যে আমরা কিওয়ার্ড ফাইন্ড আউট করছি, কিওয়ার্ড থেকে আমরা গেছি হচ্ছে সিনোনিম গুলা খুঁজে বের করছি, সিনোনিম থেকে দেন হচ্ছে সার্চ স্ট্রিং ডিফাইন করছি, মানে ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস ভেঙ্গে ভেঙ্গে ওখানে লেখা। বাট এখানে এত কিছু ভেঙ্গে লেখা হয় না, ডিরেক্টলি হচ্ছে আপনার কিওয়ার্ড নেওয়া হয়েছে, কিওয়ার্ড নিয়ে সেখান থেকে হচ্ছে আপনার সার্চ স্ট্রিং বানানো হয়েছে, এসইএম, ডিবিএলপি, আইকিউপি, সায়েন্স, স্কোপাস, এই পাঁচটার ক্ষেত্রে সার্চ স্ট্রিং দেওয়া হয়েছে। তারপর এক্সক্লুশন ক্রাইটেরিয়া কি কি, এই যে এখানে ছটা এক্সক্লুশন ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। এক্সক্লুশন ক্রাইটেরিয়া দেওয়ার কারণে মানে টোটাল পেপার আসছে কয়টা, এখানে দেখানো হয়েছে 370টা পেপার আছে স্কোপাস থেকে, মানে সবকিছু এখানে একটা ভেন ডায়াগ্রাম দিয়ে দেখানো হয়েছে। এই যে ডায়াগ্রামটা, যেটা আমার আগের ইয়াতে ছিল, যে নাম্বার অফ রেকর্ড প্রাথমিকভাবে 597টা আসছিল সার্চ স্ট্রিং দিয়ে, সেখান থেকে 234টা রিমুভ হয়েছে ডুপ্লিকেসির কারণে। সেখান থেকে হচ্ছে নাম্বার অফ রেকর্ড স্ক্রিন 234টা যদি আমরা বাদ দিই 598 থেকে 363টা থাকে। সেখান থেকে মেইন ফোকাস যদি অ্যাবস্ট্রাক্ট টাইটেল এগুলা ইয়া করে ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে 238টা বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার কারণে 363 থেকে 125টা ছিল। এবার হচ্ছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে পুরো পেপার পড়া এবং সবকিছু মিলিয়ে আর 105টা বাদ দেওয়া হয়েছে। এখানে একটা এমবিগুইটি যে বললাম, এটা 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 কিন্তু মানে স্ট্যান্ডার্ড জায়গা থেকে একটু কমতি আছে, কারণ এখানে কেউ যদি রেপ্লিকা করতে যায় সে এই জায়গাতে সে মানে একটু এমবিগুইটি ফিল করতে পারে। তো এই জন্য আপনি জাস্ট আমি দেখাচ্ছি এটা, বাট এই জায়গাতে এখানে একটা এমবিগুইটি আছে এই ব্যাপারে। 105টা বাদ দেওয়ার পরে এখানে 20টা পেপারকে ফাইনাল সিলেক্ট করা হয়েছে। এবার এই 20টা পেপারের সাপেক্ষে রেজাল্ট দেখানো হচ্ছে, যে কোন ডাটাবেস থেকে কয়টা আসছে ফাইনালি এটা। তারপর হচ্ছে 2019-এর পেপার কয়টা, 2020-এর পেপার কয়টা, 2021-এর পেপার কয়টা, এন্ড দেন হচ্ছে এগুলার উপরে কি করা হয়েছে এখানে, টেবিল টাইটেলে বলা হয়েছে সিলেক্টেড পাবলিকেশন, যে পেপারগুলো আমরা পাবলিশ করছি সেগুলোর নামও এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তো আপনারা আজকালকার যেগুলো লেটেস্ট সেলার সেসব এগুলো দরকার নেই নাম মেনশন করার এইভাবে মানে এক্সপ্লিসিটলি। বাট করলে যেটা মানে এটা করা যাবে না এরকম কিছু না, করা যাবে বাট না করাই ভালো আর কি। যেহেতু আপনার কন্টেন্ট অনেক বেশি থাকবে, বা আপনার যদি মনে করেন যেটা ছাড়াই আপনার ভালো আছে। তারপর হচ্ছে যে প্রশ্নগুলো উত্তর খুঁজে বের করা হয়েছে এখন। আহ কোন কোন মডেল গুলা, মেশিন লার্নিং মডেল, র্যান্ডম ফরেস্ট, 20টার মধ্যে 15টা পেপারই র্যান্ডম ফরেস্ট আছে। মাত্র 2টা পেপারে পাওয়া গেছে হচ্ছে লাইভ জিবিএম। ডিপ লার্নিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এলএসটিএম পাওয়া গেছে 5টা পেপারে, কেএনএন 5টা পেপারে পাওয়া গেছে। তো এরকম করে আস্তে আস্তে সবগুলো প্রশ্ন উত্তর। ফিচারের ক্ষেত্রে কোন ফিচারটা বেশি ইউজ হচ্ছে ডাটাবেস গুলো স্টাডি করে দেখানো দেখা হয়েছে। যেমন টেম্পারেচার আসলে 16টা পেপারেই আছে, টেম্পারেচার নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে তার কোন কোন ফিচার গুলো দরকার, এটা অনেক সময় যখন আপনারা এই জায়গাটা বেশি দরকার পড়বে কখন, যখন অনেকে রিয়েল ডাটা সেট নিয়ে কাজ করে। এখন রিয়েল ডাটা সেটের ক্ষেত্রে আমি কি 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 ফিচার রাখবো, যেমন এখানে অনেকে আমার টিমের তারা হচ্ছে মেডিকেল থেকে ডাটা কালেকশনের জন্য কাজ করতেছেন। তো আপনি কোন কোন ডাটা গুলা নিয়ে কাজ করবেন, মানে কোন কোন ফিচার আপনার দরকার, তখন আপনি কিন্তু এইরকম যদি একটা এসএলআর আপনার সামনে থাকে, আপনি সব ফিচারের একটা লিস্ট পেয়ে যাবেন। সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে কি কি ফিচার আপনার কনসিডারেশনে নেওয়া উচিত। তারপর সেখান থেকে যদি আপনি কিছু কোরিলেশন মেট্রিক্স এগুলা যদি ফাইন্ড আউট করেন, তাহলে বা এগুলো নিয়ে একটু স্টাডি করেন, তাহলে খুব ইজিলি আপনার রিয়েল ডাটা সেটের জন্য আপনি ফিচার গুলাকে ফাইনালাইজ করতে পারবেন।
ইভালুয়েশন ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি কি হয়েছে, তার লিস্ট দেওয়া আছে, প্রশ্ন উত্তর দেন ডিসকাশন। ডিসকাশনের ক্ষেত্রে আসলে এই যে প্রশ্নগুলো ধরে ধরে আর কি এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এবং এখানে হচ্ছে ফিচার ইউজ পার সিলেক্টেড পাবলিকেশন, এই যে যতগুলো যে টেম্পারেচার ফিচার আছে, ডাটাবেজের ফিচার গুলো বলছে, টেম্পারেচার কোন কোন পেপারে ইউজ করা হয়েছে, এখানে এগুলো পেপারের সাইটেশন সহ বলে দেওয়া হয়েছে আর যে কোন কোন পেপারে ফিচার আছে, কোন পেপারে মানে পেপারে ফিচার নাই। তারপর হচ্ছে ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যে সবগুলো ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স এর কথা বলা আছে। এখন কোন কোন পেপারে এই এই মানে ইভ্যালুয়েশন ম্যাট্রিক্সটা ইউজ হয়েছে তার কিন্তু লিস্ট এখানে দেওয়া আছে। তো এরকম করে প্রত্যেকটা প্রশ্নের আনসার এখানে বাইর করা হয়েছে, কনক্লুশন, ডিক্লারেশন, এই তো। দে হ্যাভ নো কনফ্লিক্ট অফ ইকোনমিক ইন্টারেস্ট, পার্সোনাল টাইপ, এটা জাস্ট কমন ওয়ার্ড। তো এই হচ্ছে আরেকটা লিটারেচার রিভিউ দেখাইলাম। এবার আমরা কিছু, কয়টা বাজে, 10টা 21, 9 মিনিট আছে, এবার আমরা কিছু এআই টুল দেখাবো। তো আমি সাথে দুইটা পেপারও দেখাচ্ছি। আপনাদের কোনো কনসার্ন থাকলে বলেন, কারণ মোর দেন 40 মিনিট আলোচনা হয়েছে, কনসালটেশন একটু ব্রেক দেওয়া দরকার। কোনো কোয়েরি থাকলে এবার আবার বলেন। তো দেখেন এইটা আরেকটা পেপার, এটা খুবই কোয়ালিটিফুল পেপার এবং এটা হচ্ছে 73 পেজ। এটা পাবলিশ হয়েছে এম্পেরিক্যাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। অ্যাবস্ট্রাক্ট আর দেখেন অ্যাবস্ট্রাক্টের কিন্তু 5টা সেগমেন্ট থাকে, সেই সেগমেন্ট অনুযায়ী এখানে লেখা হয়েছে, কনটেক্সট প্রথমে দেওয়া হয়েছে। এটা কিন্তু যে স্লাইডের ক্ষেত্রে কিন্তু এখান থেকে কিছু ম্যাটেরিয়াল দেখানো হয়েছে। অবজেক্টিভ, মানে এই এসএলআর এর অবজেক্টিভটা কি, মেথড কি কি ফলো করা হয়েছে, সিস্টেমেটিক অ্যাপ্রোচ মেথড ফলো করা হয়েছে, এবং রিজাল্টটা কি করা, রিজাল্ট কি দেওয়া হয়েছে, কনক্লুশন। তো একদম অ্যাবস্ট্রাক্টটাকে ভেঙে এখানে লেখা হয়েছে। তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন, এটা তো গেলাম। এখানে কিন্তু তাদের কন্ট্রিবিউশনটা কি সেটা দেখানো হয়েছে, যে তারা 7টা পেপার স্টাডি করছেন, সব মিলিয়ে ডিটেলস বের করছে, মানে জাস্ট কি কন্ট্রিবিউশন গুলো এখানে দেখানো হয়েছে। রিলেটেড ওয়ার্কের ক্ষেত্রে তো বললাম, আর কেউ কেউ করছে কিনা এসএলআর, যে অনেকে আরো এসএলআর করছে এটার উপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আসলে এসএলআর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মেডিকেল ডোমেইনে, প্রথমে বলছিলাম মেডিকেল ডোমেইনে প্রথমে এটা হইতো, এবং মেডিকেল ডোমেইন থেকেই আলটিমেটলি সফটওয়্যার ইন্ডাস্ট্রিটাকে গ্রেপ করে নিচ্ছে, এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রি থেকে এটা আস্তে আস্তে সবার কাছেই মানে ছড়িয়ে গেছে, কারণ যেহেতু এটা অনেক নলেজ ক্রিয়েট করে এখানে, বা নলেজ গ্যাদার করে দেয়। তো এখান থেকে অনেকগুলো এসএলআর আছে, সেই এসএলআর গুলো নোট ডাউন করার পরে এই আলটিমেট কাজ শুরু। প্রথমে রিসার্চ কোয়েশ্চন। তো তারা টেবিল ওয়ানে রিসার্চ কোয়েশ্চনটা দেখাইছেন, যদি টেবিল ওয়ানে আমি ক্লিক করি, যে দেখেন তাদের রিসার্চ কোয়েশ্চন গুলো, ওই যে আমাদের স্লাইডে কিন্তু এই রিসার্চ কোয়েশ্চন গুলাই ছিল। তো হোয়াট ইজ দ্য কারেন্ট স্ট্যাটাস অফ দ্য স্মেল, এই যে তার আন্ডারে দুটা সাব কোয়েশ্চন। এখানে দেখেন রিসার্চ কোয়েশ্চন 2 এর আন্ডারে আরো দুইটা সাব কোয়েশ্চন, 3 এর আন্ডারে কোনো সাব কোয়েশ্চন নেই, এরকম করে তারা কিন্তু টোটাল কোয়েশ্চন হচ্ছে তাদের কয়টা, 8টা রিসার্চ কোয়েশ্চন। দেড়শো তাদের পেজে মানে পেজ সংখ্যা এত বেশি, কারণ তারা ইনডেপথ কাজ করছে, এটা একটা পিএইচডি স্টুডেন্টদের কাজ ছিল। তো আহ, এখানে হচ্ছে 8টা রিসার্চ কোয়েশ্চন। প্রথমে গেল রিসার্চ কোয়েশ্চনের কাজ, তারপর স্টাডি সিলেকশন। স্টাডি সিলেকশনের ক্ষেত্রে ওই যে বললাম না, প্রোটোকলের ক্ষেত্রে ইনক্লুশন ক্রাইটেরিয়া, তাদের 3টা ছিল ইনক্লুশন ক্রাইটেরিয়া। তারা ডিএল মডেল ইউজ করছেন, রিপোর্টেড এম্পিরিক্যাল স্টাডি রেজাল্ট থাকলে তারা নিচ্ছেন, এবং কনফারেন্স জার্নাল ওয়ার্কশপ হলেও তারা পিক করতেছেন। আর এক্সক্লুশন ক্রাইটেরিয়া ইংলিশে না হলে বাদ দিচ্ছেন, বুক চ্যাপ্টার হলে বা এগুলা জাস্ট রিভিউ স্টাডি হলে তারা বাদ দিচ্ছেন। কনফারেন্স পেপার যদি জার্নালে এক্সটেন্ড হয় সেটাও তারা এখানে বাদ দিচ্ছেন। এটা তারা এক্সক্লুশন ক্রাইটেরিয়া। সার্চ স্ট্র্যাটেজির ক্ষেত্রে তারা যে কিওয়ার্ড গুলা পিক করছেন, এখানে কিওয়ার্ড পিক করার পরে এখান থেকে তারা হচ্ছে সার্চ স্ট্রিং ডিফাইন করছেন। সার্চ স্ট্রিং ডিফাইন করার পরে তারা হচ্ছে টোটাল 943টা স্টাডি তারা ফাইন্ড আউট করছেন। এটা তো আগে দেখাইছিলাম যে টেবিলটা, এখান থেকে এখানে কন্টিনিউ হচ্ছে। তো সেখান থেকে স্ক্যানিং প্রসেস করার পরে, যেখানে একজন পিএইচডি স্টুডেন্ট, সে হচ্ছে যিনি ফার্স্ট হতো, তিনি পুরো স্ক্যানিং প্রসেসটা ডিল করছেন। আর ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া এটা অ্যাপ্লাই করছেন অল অথর। আর পাইলট পেপার ওয়্যার ইউজ টু অ্যাপ্লাই দ্য ক্রাইটেরিয়া। তো পাইলট পেপার কোনগুলা, যেটাকে আমি বলছিলাম পটেনশিয়াল স্টাডি, তারা এটাকে বলতেছে পাইলট স্টাডি। এটা আমি আমার মতো করে নাম চেঞ্জ করছি, ওনারা ওনাদের মতো করে নাম দিছে। তো আপনি চাইলে এখানে, আপনাকে যেখানে ইনিশিয়াল স্টাডি, পটেনশিয়াল স্টাডি গুলো ইউজই করতে হবে এরকম না, আমি আমার মতো করে কিওয়ার্ড চুজ করে নিছি, ওনারা ওনাদের মতো করে পাইলট স্টাডি বলে কিওয়ার্ড চুজ করছেন, আপনি আপনার মতো করে কিওয়ার্ড চুজ করতে পারেন। তো এই যে ডায়াগ্রামটা, তাদের ফাইন্ডিংস প্রথমে 946টা ছিল, এই যে ডাটাবেস গুলা, সেখান থেকে তারা স্ক্রিনিং করছেন। এক্সক্লুশন ক্রাইটেরিয়া করার কারণে 846টা বাদ গেছে। ডুপ্লিকেট তারা 38টা বাদ দিছে। বাদ দেওয়ার পরে তারা 62টা পেপার পাইছে। 62টা পেপার থেকে আবারও যখন ওই যে ফুল পেপারটা পড়ে, যখন তারা ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া আবার অ্যাপ্লাই করছে,
তখন আরো 12টা পেপার বাদ পড়ছে, আর স্নো বোলিং এর মাধ্যমে তারা আরো 17টা পেপার এড করছেন। তো 62 থেকে 12টা গেলে 50টা থাকে, আর 17টা এড হলে 67টা। তো ওনারা শেষ পর্যন্ত 67টা পেপারে কোয়ালিটি অ্যাসেসমেন্ট করছেন, করার পরে 67টা পেপারে ওনাদের কোয়ালিটি অ্যাসেসমেন্টে পাস করছে। মানে এটা থ্রিশোল্ড ভ্যালুটাকে ক্রস করছে, মানে থ্রিশোল্ড ভ্যালু মনে হয় 50% ছিল, যে কারণে ওনারা সবগুলোকে পিক করছেন। তো থ্রিশোল্ড ভ্যালুর ক্ষেত্রে আগেই বলছিলাম এটা আপনার উপর ডিপেন্ড করে। তারপর যে তাদের চেকলিস্ট গুলা, এটা অনেকটা আমি এখান থেকে অনেক কিছু পিক করছিলাম, সেখানে কোয়ালিটি অ্যাসেসমেন্ট অলমোস্ট সিমিলার। তারপরে হচ্ছে কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যাপ্লাই করা হয়েছে, একটা টেবিলে দেখানো হয়েছে কোয়ালিটি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। টেবিলে ক্লিক করলে হয়তো আমি পেয়ে যাবো, নিচে গেলে পাচ্ছি ডাটা এক্সট্রাকশন, ডাটা সিনথেসিস, রিজাল্ট। এই যে একটু আগে আমি যেভাবে দেখাইলাম, তো এই যে দেখেন তাদের হচ্ছে ডাটা এক্সট্রাকশন ফর্ম, মেটা ডাটা, ডাটা, তাদের কিন্তু এক্সট্রাকশন ফর্মের ইয়াটা ডিফারেন্ট, কলাম গুলা ডিফারেন্ট কিছু হয়েছে, বাট আমারটাতে একটু ডিফারেন্ট হচ্ছে। এটা বলছিলাম আগেই, বেসড অন কোয়েশ্চেন। তাদের যেহেতু কোয়েশ্চেন অনেক বেশি, তাদের কিন্তু কলাম অনেক বেশি। তাদেরও সাপ্লিমেন্টারিতে ডাটা দিয়ে দিছে, এক্সেল শিটটা দেখাবো না, দেখুন হিউজ পরিমাণ কলাম তাদের। তো দেন হচ্ছে কত সালের পেপার, দেখেন 16 সাল থেকে একটা পাইছে ওনারা, 21 সাল থেকে 18টা পাইছে, 20 সাল থেকে 21টা পাইছে। তো ওনাদের একটা স্টেট দেখাইছেন এখানে। তো এইভাবেই ওনাদের সবগুলো ফাইন্ডিংস আসছে, প্রশ্ন প্রশ্ন সাপেক্ষে ওনারা আনসার দিচ্ছেন ওয়ান বাই ওয়ান। যে ডিএল মডেলস কোনগুলো ইউজ হয়েছে সবগুলো এখানে মেনশন করা আছে। তো এখন যদি আমি যেতে থাকি, দেখেন এখানে কিন্তু প্রশ্ন কিন্তু অনেক বেশি, তো এই জন্য এখানে ওদের আহ অনেকগুলো পেপার চলে গেছে, হিউজ ফাইন্ডিং, সবই কিন্তু রিজাল্ট। তো যেহেতু এত বেশি রিজাল্ট, তাদের এখানে একটা ডিসকাশন থাকবে। তো এই যে এটা হচ্ছে সোর্স কোড অফ ডিপ লার্নিং মডেল পাবলিকলি অ্যাভেলেবল, এটা আরেকটা কোয়েশ্চেন। যে রিসার্চ কোয়েশ্চেন 6.3 এর সামারি তারা দিয়ে দিচ্ছেন, এটা হচ্ছে ক্রিটিক্যাল ওভারভিউ দেয়া, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করার পরে শর্টলি সেটা সাম আপ করে দেয়া। এরকম করে করে ওনারা প্রত্যেকটা প্রশ্ন 6.4 এর আনসার দিচ্ছেন এখানে। তারপর 6.4 যেহেতু শেষ, পরেরটা প্রশ্নে যাচ্ছেন। এই যে পরের প্রশ্নের আনসার 7.1 এর আনসার চলে আসছে সামারি। এরকম করে সবগুলো প্রশ্নের উত্তর যখন আসছে, তারপরে কি ডাটা সেট, লাস্ট প্রশ্ন মনে হয় এটাই ছিল, এটা প্রশ্ন নাম্বার 8 ছিল মোস্ট প্রবাবলি, হ্যাঁ। তো ডাটা সেট ইউজ করা হয়েছে কোথায়, কি সেটার একটা ফাইন্ডিংস দেওয়া হয়েছে, এই তো। তো এনকোডিং টেকনিক, কি প্রসেসিং টেকনিক, ফিচার্স, ডিসকাশন, এই যে বললাম ডিসকাশন একটা থাকবে। তো এখানে ডিসকাশন যেহেতু প্রত্যেকটার প্রশ্নের আনসার দেওয়ার সাথে সাথে তারা ডিসকাশনের কথা বলে দিছে, তো এই জন্য এটা তারা এখানে বলে দিচ্ছেন যে এটা তারা প্রত্যেকটা সামারাইজ করে দিচ্ছেন মেইন ফাইন্ডিংস এর সাথে। সরি, এখানে তারা ডিসকাশন করছেন প্রত্যেকটা আবার প্রশ্ন ধরে ধরে। রিসার্চ কোয়েশ্চেন 2 এর জন্য একটা সামারি ওনারা আবার লিখছেন, রিসার্চ কোয়েশ্চেন 2 এর ক্ষেত্রে মডেল লেভেল থেকে এখানে লিখছেন। তো প্রত্যেকটার একটা ডিসকাশন, মানে সাম আপ করা আবার ওভারঅল। দেন অ্যাপেন্ডিক্স, মানে এই যে পেপার, মূল পেপার শেষ। তারপর হচ্ছে অ্যাপেন্ডিক্স এর ক্ষেত্রে তাদের এই যে টেবিল গুলা, এই যে স্টাডির আইডি, মানে কতগুলা সবগুলা স্টাডি, এটা কিন্তু অ্যাপেন্ডিক্স আকারে দেখানো হচ্ছে মূল পেপারের বাইরে। তারা যতগুলা পেপার লিস্ট আউট করছেন, প্রত্যেকটা পেপারের স্টাডি আইডি, এই যে পেপার আইডি, মানে এটা তাদের ফরম্যাট অনুযায়ী, এবং পেপারের রেফারেন্স এখানে দেওয়া হয়েছে শর্টলি, এবং প্রত্যেকটা পেপারের টাইটেল এখানে মেনশন করা হয়েছে। তো 67টা পেপার, 67টা পেপারের নাম, মানে টাইটেল এবং রেফারেন্স এখানে দেওয়া হয়েছে। এবং এইখানে অ্যাপেন্ডিক্সে দেখানো হয়েছে নাম্বার অফ প্রাইমারি স্টাডিজ পাবলিশড ইন ইচ ভেনু, মানে কোন ভেনুতে কোনটা পাবলিশ হয়েছে, মানে কোন ইয়াতে, সেটাও তারা এখানে দেখানোর ট্রাই করছেন, যেহেতু তাদের এক্সেল শিটে সেগুলো ছিল। এটা এখানে টেবিল কন্টিনিউ হয়েছে। টাইপ অফ ব্যাড স্মেল ডিটেক্টেড ইউজিং ডিএল, এই টেবিল, এগুলা কিন্তু সবই হচ্ছে ওনারা এক্সট্রা হিসেবে দেখাইছেন মূল পেপারের বাইরে, সাপ্লিমেন্ট ম্যাটেরিয়াল হিসাবে। আম, তো কারো যদি প্রয়োজন হয় সে দেখতে পারবে এই আর কি। এই যে অ্যাভেলেবল ডাটা সেট, প্রত্যেকটা ডাটা সেটের লিঙ্ক ওনারা দিয়ে দিচ্ছেন। দেখেন এখানে প্রত্যেকটা ডাটা সেটের লিঙ্ক দেওয়া আছে, কেউ যদি এই ডাটা সেট ইউজ করতে চায় লিঙ্কে ক্লিক করলে ডাটা সেট পেয়ে যাবে। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন ক্যারি করতেছে। এরপরে হচ্ছে ডিক্লারেশন অ্যাকনলেজমেন্ট, এই যে ডাটা অ্যাভেলেবিলিটি, এখানে ক্লিক করলে, এই যে আমি যদি এখন এটাতে ক্লিক করি, এখানে তাদের এক্সেল শিট সব পেয়ে যাব, তাদের রেফারেন্স স্প্রিঙ্গারের ফরম্যাট অনুযায়ী। এখানে অনেক অনেক রেফারেন্স দেওয়া, পাবলিশার নোট, এই আর কি। তো এই যদি গিটহাবে যাই, এই যে গিটহাবে তাদের সার্চ কোয়েরি দেওয়া আছে, এই যে তাদের এক্সেল শিটটা, এক্সেল শিটটা যদি আমি ওপেন করি, এই দেখেন কোয়ালিটি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে তারা কি কোয়ালিটি অ্যাসেসমেন্ট করছেন, তাদের প্রশ্নগুলা, তাদের 7টা প্রশ্ন ছিল।
এটার মতো করে আমিও ডিজাইন করছিলাম। তো ওদের 7টা ছিল, তারা সেই অনুযায়ী নিছেন। তারপরে আদার আদার ইয়াগুলো সেখানে দেয়া আছে ওই গিটহাবে আর কি। তো এই হচ্ছে একটা পেপার। তো এটা কিন্তু খুবই মানে কোয়ালিটি একটা পেপার এসএলআর এর জন্য। তো এরকম আপনি চাইলে যদি ইন ডিটেলস কাজ করতে চান, বা আপনার যখন সময় থাকবে, পিএইচডি যখন কাজ করবেন বা ইন ফিউচারে কাজ করবেন, আপনি চাইলে এরকম একটা কোয়ালিটি কাজ করতে পারেন। অথবা আপনি যে ডোমেইনে কাজ করতে চাচ্ছেন সেই ডোমেইনের আগে এসএলআর আছে কিনা আপনি সেটা গুগল করে সার্চ করে নিতে পারেন।